আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুলে। এবং আজকে কিন্তু আমরা একটা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি। এবং গত 1.5 মাস আমি তোমাদের কষ্ট বুঝতে পারি, কারণ একদম বছরের শুরু থেকে আমরা জ্যামিতি উপপাদ্য সম্পাদ্য জ্যামিতির মধ্যেই ছিলাম। জ্যামিতির মধ্যে হচ্ছে আমরা সাঁতার কাটতেছিলাম। তো আমরা এই মুহূর্তে থেকে বীজগণিতে শিফট করেছি এবং তোমাদের জীবনটা আরেকটু সুন্দর হয়ে যাবে এখন থেকে ইনশাআল্লাহ। আর আমাকে একটু তোমরা জানো যে তোমরা সবকিছু ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা, অল গুড কিনা। তোমার সাথে একটা পোল চলে যাচ্ছে, আমাকে একটু জানো সবকিছু ঠিক আছে কিনা। ঠিক আছে, সবকিছু ঠিক আছে কিনা সেটা একটু আমাকে জানো। আর তোমাদের আমি জানি তোমাদের জ্যামিতি থেকে বীজগণিত বেশি পছন্দ। বীজগণিত করাটা তোমাদের কাছে ইজি মনে হয়, বুঝতে ইজি মনে হয়, করতে ইজি মনে হয়, ভালো লাগে বেশি, রাইট? তো এই তো আজকে থেকে হচ্ছে আমরা বীজগণিত শুরু করব। জ্যামিতিটা শুরু করার একটা বড় কারণ হচ্ছে দেখা যায় যে শুরুতে মানে তোমরা একটু সিরিয়াস থাকো, আস্তে আস্তে তোমাদের সিরিয়াসনেস কমতে থাকে। তো জ্যামিতি যদি আমরা পরে পড়াই দেখা যাবে তোমার জ্যামিতি না অত মনোযোগ সহকারে পড়ো না। তো জ্যামিতিটা যদি শুরুতে শেষ করে রাখতে পারি তাহলে পরবর্তীতে আমরা জাস্ট রিভিশনটা দিব, আমাদের জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। তো এই জন্য আমরা আসলে শুরুতে কঠিন জিনিস পড়ায় তোমাকে শেষ করে ফেলছি। অত কঠিনও কিন্তু ছিল না, তাই না? আমরা যা যা পড়েছি এগুলোই আসবে ইনশাল্লাহ। বাট অত কি কঠিন ছিল? বাট তারপর তোমাদের কিন্তু আসলে কঠিন যেহেতু লাগে তার জন্য হচ্ছে আমরা একটু আগে শেষ করে ফেলেছি, যেন পরবর্তীতে তোমাদের একটু কষ্ট কম হয় আর কি। বাবা ঠান্ডায় মরে যাচ্ছে। আচ্ছা, ওকে ওকে, সবকিছু ক্লিয়ার সবাই বলতেছো, প্রায় 97% বলতেছো অল ক্লিয়ার। তো আজকে আবার হচ্ছে তোমার সমীকরণ সমাধান করা শিখবো। এবং তোমাদের গ্রুপে কি একটা ভিডিও দিয়েছিলাম যে দ্বিঘাত সমীকরণ কিভাবে সমাধান করতে হয় ক্যালকুলেটরের মাধ্যমে, দিয়েছিলাম মনে হয়, রাইট? তো আজকে মূলত আসলে ওই চ্যাপ্টারটাই আমরা করব। তো দেখি কি অবস্থা তোমাদের। একটু সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। আজকে আমাদের একটা নতুন চ্যাপ্টার, যেহেতু আমি পুরো চ্যাপ্টারটা আসলে কিভাবে শুরু হচ্ছে, পুরো চ্যাপ্টারটা কোন কোন ইম্পর্টেন্ট টপিক গুলো রয়েছে এটা নিয়ে শুরুতে একটু আলোচনা করব। এবং তোমাদের কিন্তু আমি একটা ভিডিও করে জানিয়েছি যে আজকের ক্লাসের যে টপিকটা, আমরা আজকের ক্লাসে একটা ফর্মুলা ডিরাইভ করব। ওই ফর্মুলাটা ইউজ করে আমরা হচ্ছে পরবর্তীতে সবগুলো ম্যাথ করব। এসি আবার ফেটে না যায়, আওয়াজ হচ্ছে টুস টুস করে। আচ্ছা, ওকে। তো দেখি তো তোমাদের ভিডিওটার কি অবস্থা, তোমরা মোটামুটি কি ভিডিওটা দেখেছিল কিনা। আর অবশ্যই আজকে কিন্তু হচ্ছে আমি একটা কমেন্টও দিয়ে দেবো। আর সাব্বির ভাই একটা ভিডিও দিচ্ছে, ওকে। খুব বেশি মানুষ কমেন্ট করো নাই কিন্তু, ওকে ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে মোটামুটি তোমাদের ওকে যা বুঝতে পারলাম, অনেকে ভিডিও দেখেছো। এখন রোজার দুপুরে ক্লাস হওয়াতে তোমাদের স্টুডেন্ট সংখ্যা অনেকটাই কম। এখন তোমরা যদি রেকর্ডটা দেখে ফেলতে পারো তাহলে বেটার, রেকর্ডটা না দেখলে যে তোমাদের কি হবে আমি আসলে জানি না। রেকর্ডটা না দেখলে কিন্তু আসলে খুব পিছায় যাবা, এটা নিয়ে আমি একটু টেনশনে আছি। মানে যারা ক্লাসে নাই তাদেরকে আমি কিভাবে জানাবো, গ্রুপেই তো জানাইতে হবে, তাই না? তো আমি তোমাদেরকে আজকে কিছুটা বেসিক পড়াবো, তার পরবর্তীতে অনেকগুলো ম্যাথ প্র্যাকটিস করাবো জাস্ট। বুঝতে পেরেছো? আচ্ছা, তো তোমরা একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। আমি আর একটু ওয়েট করি, তোমাদের ফ্রেন্ডদের জন্য একটু ওয়েট করি, তারপর হচ্ছে আমরা ক্লাসটা শুরু করে ফেলবো ইনশাল্লাহ। আর একটু ওয়েট করি, হ্যাঁ, আরো অনেক স্টুডেন্ট জয়েন হবে। দেখা যাবে যে একটা সুন্দর পড়া শুরু করে ফেললে পরবর্তীতে তোমরা অনেকে যখন জয়েন হয়ে যাবে আবার রিপিট করা লাগবে, অথবা তারা ভালো বুঝতে পারবে না। তো জয়েন হতে হতে তোমাদের সাথে আমি একটু পরিচয় হয়ে যাই। আই থিঙ্ক তোমরা আমাকে মোটামুটি চিনো, তোমাদের সাথে অনেকগুলো ক্লাস নেওয়া হয়েছে আমার অলরেডি। শুরুতে জেনারেল ম্যাথ নিয়েছি, তারপর হায়ার ম্যাথও নিয়েছি, তাই না? তো আমার নাম হচ্ছে আদিত্য আল রাজি। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে। পড়াশোনা করছি বললে ভুল হবে, পরীক্ষা দিচ্ছে, মানে আমার 4th ইয়ার ফাইনাল পরীক্ষা চলতেছে, প্রায় শেষ। আর 2টা পরীক্ষা বাকি আছে, একটা ল্যাব এক্সাম আর একটা তোমার প্রেজেন্টেশন। তাহলে বলতে পারো আমার
অনার্স লাইফটা শেষ হয়ে যাচ্ছে আর কি, বড় হয়ে গেছে এই তো। আচ্ছা, তো আমাদের কিন্তু মান্থলি এক্সাম আছে, তোমরা আই থিঙ্ক জানো যে মান্থলি এক্সাম কিন্তু আমাদের 28 ফেব্রুয়ারি হবে। তো এক্সাম কবে? 28 ফেব্রুয়ারিতে। আমি অলরেডি তোমাদের জন্য কোশ্চেন বানিয়ে ফেলেছি, একটু কি হিন্টস দিয়ে দিব? চ্যাপ্টার 3 আর 4 থেকে কোশ্চেন করা হয়েছে, এবং বহুল, তুমি যদি বোর্ড কোশ্চেন গুলো খুব ভালো করে সলভ করে আসো তাহলে ইনশাআল্লাহ তুমি সলভ করে ফেলতে পারবে, মানে বোর্ডের কোশ্চেনই দেওয়া হয়েছে যেগুলো বোর্ড পরীক্ষায় আসে আর কি। তো 28 ফেব্রুয়ারি পরীক্ষাটা হবে, সকাল 10টায় শুরু হবে। তো কতক্ষণ এক্সাম দেওয়া যাবে? 72 ঘন্টা, ঠিক আছে? ওকে, সিলেবাস ফেব্রুয়ারি মাসে পড়ানো সব টপিক। আমি ফেব্রুয়ারি মাসে হায়ার ম্যাথে কি কি পড়েছি? চ্যাপ্টার 3 আর 4 পড়েছি না, চ্যাপ্টার 5 টা মাত্র আজকে শুরু করতেছে, তো এটা দেই নেই, এই 3 আর 4 থেকেই কোশ্চেন হবে। আশা করি বুঝতে পেরেছো, কোশ্চেন অলরেডি বানানো হয়ে গেছে। আচ্ছা, বাকি কথা না বললাম, বাকি কথা তোমরা জানো। তো আমরা এই অধ্যায়ে, এই চ্যাপ্টারে কি কি টপিক রয়েছে এবং কার ইম্পর্টেন্স কি, এটা নিয়ে আমরা একটু আলোচনা করব, তারপরে আমরা পড়ালেখায় জাম্প করব। তো একটু খেয়াল করে দেখো, অধ্যায়টার নাম হচ্ছে সমীকরণ। তো এখানে কি রয়েছে যে এক চলক সম্পর্কিত দ্বিঘাত সমীকরণ ও তার সমাধান, এটা আমাদের বহু নির্বাচনী সৃজনশীল দুইটার জন্যই সমান ইম্পর্টেন্ট। তারপর মূল চিহ্ন সংবলিত সমীকরণ, এটাও আমাদের ইম্পর্টেন্ট। সূচক সমীকরণ, দুই চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ জোট, এগুলো সমাধান, এই পার্টগুলো সবগুলি হচ্ছে আমরা পড়বো। তার পরবর্তীতে হচ্ছে আমরা লেখচিত্র অঙ্কন করা শিখবো। তো আজকের ক্লাসে মূলত হচ্ছে আমরা দ্বিঘাত সমীকরণ সমাধান করা শিখবো। এই যে দ্বিঘাত সমীকরণ ও তার সমাধান, এইটাই হচ্ছে আমরা আজকের ক্লাসে মূল টপিক, এবং আমরা 5.1 ইনশাআল্লাহ আজকে শেষ করবো ক্লাসে। সবাই মাথায় রাখো, আজকে আমরা 5.1 শেষ করব, ঠিক আছে? আচ্ছা, তো সমীকরণ পড়ার আগে সমীকরণ যে উপাদানগুলো সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা উচিত, এবং অলরেডি কিন্তু তোমাদের সমীকরণের উপাদান সম্পর্কে কিন্তু ধারণা আছে। যেমন আমরা যখন বীজগাণিতিক রাশি পড়েছিলাম চ্যাপ্টার 2, হায়ার ম্যাথের চ্যাপ্টার 2, সেখানে কিন্তু হচ্ছে আমরা বহুপদী সম্পর্কে ধারণা পেয়েছিলাম, রাইট? ওই যে আংশিক ভগ্নাংশ চ্যাপ্টারে বহুপদী সম্পর্কে ধারণা পেয়েছিলাম না, চলকের সম্পর্কে ধারণা পেয়েছিলাম, সহগের সম্পর্কে ধারণা পেয়েছিলাম, মাত্রার সম্পর্কে ধারণা পেয়েছিলাম, ধ্রুবক পদের সম্পর্কে ধারণা পেয়েছিলাম। এই সবকিছু সম্পর্কে আমাদের একটু ধারণা নিতে হবে। তো শুরুতে আমরা হচ্ছে এটাই দেখতেছি আর কি। তো এটাই হচ্ছে আমাদের সমীকরণ, যে আমরা সমান চিহ্ন দিয়ে একটা বহুপদীকে লিখবো আর কি। যে সমীকরণ কি, যেখানে তোমার হচ্ছে ইকুয়াল সিম্বলের আগে পরে কোন বীজগাণিতিক রাশিকে হচ্ছে তোমার সমান করা হয় আর কি। যেমন মনে করো হচ্ছে আমরা একটা সমীকরণ লিখতেছি এরকম। আচ্ছা, প্রথমত সমীকরণ লেখার আগে মনে করো আমি তোমাকে একটা বহুপদী তোমাকে লিখতেছি, বা একটা বীজগাণিতিক রাশি লিখতেছি। এমন মনে করো x² প্লাস 5x প্লাস মনে করো 6। ভাইয়া দেখো তো, এখানে আমাদের চলক কাকে বলা হয়? এই চলক কি আমার, এখানে x আমার চলক না? চলকের সঙ্গে কি ছিল? যে যার মান তোমার পরিবর্তনশীল এবং কোন একটা সেট থেকে সে মানগুলো গ্রহণ করতে পারে। ও বহুপদীর একটা কনসেপ্ট। তো এত ডিটেলসে না গেলেও আমরা বলতে পারবো চলক হচ্ছে তোমার কে, যার মান পরিবর্তন হচ্ছে এবং সেটের থেকে আমরা ওই মানটাকে গ্রহণ করতে পারি। বহুপদীতে আমরা এগুলো পড়াই আর কি। তারপর আমরা এখানে সহগ কে, সহগ হচ্ছে আমাদের এই এক্স এর সাথে যে হচ্ছে গুণাকারে থাকে, বা তোমার চলকের সাথে যে গুণাকারে থাকে। সহগ কি? চলকের সাথে যে সংখ্যা গুণাকারে থাকে। তাহলে আমরা এখান থেকে এইভাবে বলতে পারি যে তোমার এই এক্স স্কয়ারের সহগ কত? এক্স স্কয়ারের সহগ তোমার হচ্ছে 1, এক্স এর সহগ কত? 5। তাহলে এখানে চলকের সাথে গুণাকারে আছে 1, এখানে চলক এক্স এর সাথে গুণাকারে আছে 5। ওকে, আর তারপরে ধ্রুবপদ বলতে আমরা কি বুঝি? যে যে হচ্ছে তোমার জাস্ট একটা ধ্রুবক, এটাকে আমরা বলি ধ্রুবক, যার সাথে কোনো চলক নেই। চলক আছে বাট যার মাত্রা আসলে 0। যে এটা তো আমরা জানতাম না, x⁴ মানে কি 1, এই আমরা পড়ছিলাম না x⁴ মানে কত? 1 না? তার মানে এই 6 এর সাথে x⁴ গুণাকারে আছে, মানে 1 গুণাকারে আছে, বা যাকে আমি আসলে চলক দেখতে পাচ্ছি না। এটা কি বলি? হচ্ছে আমাদের ধ্রুবপদ। তো এটা বলতে পারো একটা বহুপদী। আমরা বহুপদী পড়েছিলাম যেখানে কয়টা পদ আছে? এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, 3টা পদ আছে। তো এই বহুপদীকে যদি হচ্ছে আমরা একটা ইকুয়াল সিম্বল দিয়ে 0 দিয়ে দেই, ইকুয়াল টু 0 বলি, তাহলে কিন্তু আমাদের একটা সমীকরণ হয়ে যাচ্ছে। তাই এটা সমীকরণের একটা ডেফিনেশন তোমার এখানে দেওয়া আছে, যে সমীকরণ হলো গাণিতিক প্রতীকের সাহায্যে প্রকাশিত এমন একটি বিবৃতি যেখানে দুটি বীজগাণিতিক রাশি পরস্পর সমান। সমীকরণ অবশ্যই একটি সমান চিহ্ন থাকে। এই দেখো, একটা সমান চিহ্ন আছে, যে আমাকে বলা হচ্ছে যে এটা সমান 0,
এখন এক্স এর কোন কোন মানের জন্য আমি আসলে এটা সমান 0 পাবো, এটা আমাকে আসলে বের করতে হবে। তো আমরা আসলে এই সমীকরণ কি এটা শিখবো, সমীকরণকে কিভাবে সমাধান করতে হয় এটা শিখবো। আমাদের মূল টার্গেট হচ্ছে সমীকরণকে কিভাবে সমাধান করতে হয়, বিশেষ করে দ্বিঘাত সমীকরণকে কিভাবে সমাধান করতে হয় এটা শেখা। এখন দ্বিঘাত মানে কি? দ্বিঘাত মানে দুই ঘাত। আচ্ছা, মোটামুটি আমাদের একটা ধারণা হয়েছে সমীকরণ কি। সামনের দিকে আমরা একটু আগাই। এই যেমন পদ কি, ধ্রুবপদ কি, কনস্ট্যান্ট টার্ম, এই পার্টগুলো তো আমি তোমাকে মাত্রই বললাম, তাই না? যে যদি হচ্ছে আমার এই যে এটা একটা বীজগাণিতিক রাশি হয়, এই যে 3x², একটু আগে যে উদাহরণটা দিলাম 3x² প্লাস 5x প্লাস 3, এখানে ভাই কয়টা পদ আছে? এখানে তোমার 3টি পদ আছে। একটা কি 3x² একটা পদ, আচ্ছা, আরেকটা কি 5x আমার আরেকটা পদ, এই 9 হচ্ছে আমার আরেকটা পদ। তার মানে এখানে কয়টা পদ আছে? এখানে টোটাল তোমার হচ্ছে যে রাশিতে 3টি আলাদা পদ আছে। এবং আমি তোমাকে কিন্তু অলরেডি বলেছি যে এখানে আমার চলকটাকে, এখানে আমার চলক হচ্ছে x, চলক x, এবং এই x² এর সহগ কত? 3, এটা হচ্ছে আমার x² এর সহগ, x² এর সহগ 3। এই 5টা কি? এই 5 হচ্ছে ভাই আমার x এর সহগ, যার সাথে কোনো x কিছু নাই, সে হচ্ছে আমাদের ধ্রুবক বা ধ্রুবপদ বলতে পারি এটাকে, ধ্রুবক বা ধ্রুবপদ, রাইট? তাহলে আমাদের বলতেছি যে উপরে উদাহরণে 9 হলো ধ্রুবপদ, এই যে 9 হচ্ছে ধ্রুবপদ, যে সিঙ্গেল আছে, যে ধ্রুবক বা ধ্রুবপদ। আশা করি বুঝতে পারতেছো। পদ কি? কয়টা পদ? 3টা পদ। ধ্রুবপদ কি? যে আসলে কনস্ট্যান্ট আছে সেটা হচ্ছে ধ্রুবপদ। আর এটাকে বলবো আমরা x এর সহগ, এটাকে বলবো আমরা x² এর সহগ। x এর সহগ 5, x² এর সহগ হচ্ছে আমাদের 3। এখন এটা তো ভাই একটা বীজগাণিতিক রাশি, এই যে এটা একটা বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক রাশি হচ্ছে আমাদের এটা। এই বীজগাণিতিক রাশিটাকে যদি আমি এইভাবে লিখি যে 3x² প্লাস 5x প্লাস 9, এভাবে ছিল না? এই যে এইভাবে ছিল। এখানে কিন্তু এটাকে সমীকরণ বলবো না, এটা জাস্ট একটা রাশি। এটা কি? এটা একটা রাশি। এখন বীজগাণিতিক রাশিকে আমি যদি ইকুয়াল দিয়ে একটা জিরো লাইনে পড়ি, তাইলে আমরা এটাকে বলবো যে একটা বীজগাণিতিক সমীকরণ। এটাকে আমরা বলবো সমীকরণ, সমীকরণ। আর এটা কি? 3x² প্লাস 5x প্লাস 9, জাস্ট এটা কি? এটা হচ্ছে ভাই একটা বীজগাণিতিক রাশি। এটা হচ্ছে ভাই একটা বীজগাণিতিক রাশি, আর এটা হচ্ছে তোমার সমীকরণ। মানে একটা রাশির সাথে যদি ইকুয়াল জিরো থাকে, এটাকে আমরা বলবো সমীকরণ। এগুলো একদমই বেসিক পড়া, যেগুলো তোমরা অনেক আগে হয়তো পড়েছো। তারপরে দেখো আমাদের কি বল, এখন ইম্পর্টেন্ট পার্টটা আমাদের শুরু হবে, যেটা কিনা তোমার হচ্ছে দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, দ্বিঘাত, দ্বিঘাত, দ্বি মানে কি? দ্বি মানে হচ্ছে ভাইয়া 2। এই ব্যাপারটা আমাদের বুঝতে হবে যে দ্বি মানে কি? দ্বি মানে হচ্ছে 2। এই ঘাত মানে কি? ঘাত মানে তোমার হচ্ছে পাওয়ার অথবা মাত্রা। তাহলে আমরা কি বুঝলাম? দ্বিঘাত মানে হচ্ছে 2 মাত্রার, অথবা তোমার হচ্ছে যার হচ্ছে সর্বোচ্চ পাওয়ার হবে 2। কোন একটা সমীকরণে যার সর্বোচ্চ পাওয়ার হচ্ছে তোমার 2। ক্লিয়ার? আচ্ছা, এখন দ্বিঘাত সমীকরণের যে আদর্শ যে রূপ, যে একদম স্ট্যান্ডার্ড যে রূপটা, এটাকে এইভাবে লেখা হয় যে তোমার ax² প্লাস bx প্লাস c। এটা কি সমীকরণ? এটা কি দ্বিঘাত সমীকরণ? এটা একটা দ্বিঘাত রাশি, দ্বিঘাত বীজগাণিতিক রাশি। এটাকে যখন তুমি হচ্ছে ইকুয়াল জিরো বলে ফেলবা, তখন এটা হয়ে যাবে তোমার একটা দ্বিঘাত সমীকরণ। এখন এই দ্বিঘাত সমীকরণের কাকে কি বলবো? এটাকে কেন দ্বিঘাত বলা হচ্ছে? কারণ এখানে এক্স এর যে সর্বোচ্চ পাওয়ার, এই এক্স এর সর্বোচ্চ পাওয়ার কিন্তু আসলে 2, এ দেখো। এই জন্য বলা হচ্ছে এটাকে দ্বিঘাত সমীকরণ। আর কি কি আছে আর বলবো, এই যে এ কি? এ হচ্ছে ভাই x² এর সহগ। এই বি কি? বি হচ্ছে ভাই x এর সহগ। আর এই সি কি? সি হচ্ছে তোমার ধ্রুবপদ। এটা কি? x² এর সহগ। বি কি ভাইয়া? x এর সহগ। এই সি কি ভাইয়া? ধ্রুবপদ। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এখন এই যে একটা সমীকরণ, আমার তো দরকার সমীকরণের বাম পাশ ডান পাশ সবসময় সমান হবে, রাইট? তো এখানে দেখো তো, আমাদের এখন বের করতে হবে যে এক্স এর কয়টা মানের জন্য, অথবা কোন কোন মানের জন্য আমার এখানে ডান পাশ বাম পাশ সমান হবে। মানে এখানে এক্স এর কোন মান বসাইলে আমি অ্যাকচুয়ালি জিরো পাবো।
মাথায় রাখবা আমার সমীকরণের সর্বোচ্চ ঘাত যত এক্স এর মান আমার ঠিক ততটাই বের হবে, যার জন্য আমি আসলে এই সমীকরণটাকে এক্স এর মান এখানে বসালে আমি 0 পাবো। এখানে বলতো আমার এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত? 2। তার মানে এখানে এক্স এর 2টা মান আছে, যার জন্য আমি এই সমীকরণের মানটা 0 সমান পাবো। কয়টা মান? এক্স এর 2টা মান। কেন? কারণ এটা দ্বিঘাত সমীকরণ, সর্বোচ্চ পাওয়ার 2। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে এক্স এর সর্বোচ্চ পাওয়ার যত এক্স এর সর্বোচ্চ পাওয়ার যত এক্স এর মান বের হবে ঠিক ততটি। এখন এটা যদি দ্বিঘাত না হয়ে ত্রিঘাত হইতো, মানে সর্বোচ্চ পাওয়ার 3, তখন এক্স এর কয়টা মান বের হইতো? 3টা মান বের হইতো, যার জন্য তুমি এখানে এক্স এর মান বসালে 0 পাবা। আর যেহেতু এটা দ্বিঘাত, তাহলে এক্স এর কয়টা মান বের হবে? 2টা মান বের হবে, যার জন্য তুমি আসলে এক্স এর মান এখানে বসালে 0 পাবা। এই মান দুইটা কি কি? মান দুইটা হচ্ছে যে এ এখানে একটা মান হচ্ছে তোমার এটা, যেটাকে আমি x1 বলতেছি, এটা হচ্ছে তোমার হচ্ছে -b একটা প্লাস √b² - 4ac ডিভাইড বাই 2a, আর একটা মান তোমার হচ্ছে x2 = -b -√b² - 4ac ডিভাইড বাই 2a। এই যে x এর দুইটা মান, একটা এই মান যেটা কিনা এই যে এই পুরোটা, আর এটা তোমার হচ্ছে এই যে এই মানটা যেটা কিনা এই পুরোটা। এই দুইটা মান তুমি যদি এখানে বসাও, x এর মান যদি এখানে বসাও, x1 এর মান যদি এখানে বসাও, তাহলে তুমি এই পার্টটা 0 পাবা, তার মানে 0 = 0। আবার x2 এর মানও যদি তুমি এখানে বসাও, তারপরও তুমি এই পুরো মানটা 0 পাবা, তার মানে 0 = 0। এই দুইটা মান ছাড়া পৃথিবীর আর যতই মান আছে, যাই ইচ্ছা বসাই ফেলো, তুমি এখানে বসাইলে তুমি আসলে 0 পাবা না। তাহলে এখানে জাস্ট দুইটা মানই আছে, যার জন্য x এর মান এখানে বসাইলে তুমি এই পুরোটাকে 0 পাবা। তাহলে বলতে পারো 0 আর 0 সমান, দুইটা সমান হচ্ছে, ইকুয়াল হচ্ছে। বুঝতে পারলাম? আচ্ছা, এখন কোশ্চেন হতে পারে না ভাইয়া যে এই দুইটা মান আসলে কেমনে আসলো, এটা একটু দেখান না, দেখান। রাইট, এই দুটা মান চলো একটু আমরা দেখি এই দুটা মান আসলে আমরা কিভাবে বের করছি। এই দুটা মান আসছে আসলে এই সমীকরণটাকে সমাধান করি। তো সমাধান করার জন্য একটু টেকনিক রয়েছে, টেকনিকটা আমরা শিখবো। বা তার আগে একটু আমাকে বলো যে মূলত মানে একদম ছোট করে সমীকরণ ব্যাপারটা কি, দ্বিঘাত সমীকরণ বলতে আসলে কি বোঝায়, দ্বিঘাত সমীকরণে যে এটা আমাকে স্ট্যান্ডার্ড ফর্ম একটা, তারপর দ্বিঘাত সমীকরণ মানে x এর সর্বোচ্চ পাওয়ার 2, তার মানে এখান থেকে আমরা x এর সর্বোচ্চ 2টা মান পাবো। 2টা মান কেমনে বের হবে এটা আমি এখন শিখাবো, এটা এখন শিখাই নাই। 2টা মান হচ্ছে যে এই 2টা মান, বাট জাস্ট নরমাল একটা আলোচনা করলাম আর কি। এই চ্যাপ্টারটা একটা নরমাল আলোচনা, এই ব্যাপারগুলো তোমরা বুঝতে পারছো কেন, একটু আমাকে জানাও। তাহলে এখন হচ্ছে আমরা এই সমীকরণটাকে সমাধান করে কিভাবে এটা পাবো, এই যে এই 2টা মান পাবো, এটা তোমাকে আমি শিখাবো। এবং তোমরা অনেকে অনেক পরে জয়েন করছো, আই থিঙ্ক তোমরা অনেকেই অনেক কিছু বুঝো নাই। বাট তারপর আমি জিজ্ঞেস করি যে আসলে যারা যারা শুরু থেকে ক্লাসে ছিলা তোমরা কেমন বুঝতে পেরেছো, যারা পরে জয়েন করেছো তোমরা পোলে পার্টিসিপেট করো না, মানে পোলে ইয়েসেও ভোট দিও না, নোতেও ভোট দিও না। তোমরা যদি পরে জয়েন করছো চুপচাপ বসে থাকো। যারা একদম ক্লাসে শুরু থেকে ছিল শুধুমাত্র তারাই আমাকে বলো যে তোমরা সবকিছু বুঝতে পেরেছো কিনা। আর যারা পরে জয়েন করেছো তোমরা পোলে ইয়েস নো কিছুই দিও না, ইয়েসও দিও না, নো দিও না। ঠিক আছে ভাইয়ারা, তোমাদের পোল যাচ্ছে। আরে বাহ, মেসেজ তো ভরে গেছে যে ট্যালেন্টফুলের বৃত্তি পেয়েছি। আজকে হচ্ছে তোমার জুনিয়রদের বৃত্তি রেজাল্ট দিয়েছে, তো অনেকে মেসেজ করতেছে যে ওরা বৃত্তি পেয়েছে, মাশাআল্লাহ। সবার মেসেজ আসলে পড়া হয় না, দেখা হয় না, বাট ওই তো নোটিফিকেশন থেকে দেখা যাচ্ছে আর কি। ওকে, ভেরি গুড। প্রায় 88 মানে 89% বুঝতে পেরেছো, মাশাআল্লাহ, ভেরি গুড, গুড গুড। 88 প্লাস আর কি, গুড, সমস্যা নাই। আস্তে আস্তে এটা আসলে 90 প্লাস হয়ে যাবে, আমি জানি এটা 90 প্লাস হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে চলো আমরা দেখি যে আমরা আসলে এই সমীকরণটাকে কিভাবে সমাধান করতে পারি। তাহলে আমরা কি বুঝলাম, দ্বিঘাত সমীকরণের যে দ্বিঘাত সমীকরণ,
কি লিখতেছে দ্বিঘাত সমীকরণ সমাধান। কি ছিল দ্বিঘাত সমীকরণ? ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, তাই তো? তাই। এখন কি করব? এখন আমরা এই সমীকরণের উভয় পাশে a দিয়ে গুণ করে দেব। a দিয়ে গুণ করলে কি হবে দেখো, a এর সাথে a গুণ হয়ে যাবে না তোমার a স্কয়ার, আর এখানে আছে x স্কয়ার। এই bx এর সাথে যদি a গুণ করি তাহলে কত হয়ে যাবে? abx হয়ে যাবে না? আর c এর সাথে যদি a গুণ করি তাহলে কত হয়ে যাবে? a ইনটু c। আর 0 এর সাথে যদি a গুণ করি তাহলে 0 এর সাথে পৃথিবী গুণ করে দিল 0, তার মানে a আর কি, a গুণ করলেও 0ই হবে। আচ্ছা, এবার চলো আমরা এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটাকে চলো আমরা a প্লাস b হোল স্কয়ার একটা ইকুয়েশনে নিয়ে যাই, কনভার্ট করে ফেলি। কিভাবে কনভার্ট করব দেখো, এটাকে আমরা চিন্তা করব a স্কয়ার। a স্কয়ার কি হবে? যে a ইনটু x হোল স্কয়ার মানে a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b। a মানে কি? ax ইনটু b। b মানে কি হবে? b মানে b হবে, তো b হইলে হবে। এই দেখো আমি এটার সমান করতে চাই আর কি। তাহলে এখানে দেখো যে ax অলরেডি লিখে ফেলছি, এখানে 2 আছে আর এখানে b আছে, তাহলে এই 2টাকে তো আমার ক্যান্সেল আউট করতে হবে, তাই তো? তার মানে এই b কে শুধু b লিখলে হবে না, এই b এর নিচে আমার একটা 2 নিয়ে আসতে হবে। তাহলে এটা খেয়াল করো, এই 2 আর এই 2 কাটা চলে যাবে, তাহলে কি কি থাকবে? এই যে abx, এই যে abx যা ছিল তাই থাকবে। তাহলে আমি কি করলাম? a স্কয়ার প্লাস 2ab, এটাকে আমি মনে মনে তাহলে b ধরে নিলাম। তাহলে a স্কয়ার প্লাস 2ab যদি হয় তাহলে b স্কয়ার হবে না? তাহলে b স্কয়ার মানে কি? b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। আচ্ছা, একটু খেয়াল করে দেখো তো, এই যে b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, এটা কি উপরে ছিল? উপরের টার্মে কি ছিল? ছিল না, আমি জোর করে নিয়ে আসছি না ফর্মুলা মেলানোর জন্য। যেহেতু এটাকে জোর করে নিয়ে আসছি, আমার এখন এটাকে বাদ দিয়ে ফেলতে হবে। তাহলে এটাকে বিয়োগ দিয়ে দিই, যে b ডিভাইড বাই 2 হোল স্কয়ার। তাহলে দেখো এটাকে এটা বিয়োগ দিয়ে দিলাম, শেষ নাই। তারপর এখানে কি আছে? ac আছে না? তাহলে ac টাকে লিখে দিই, এই যে a ইনটু c ইকুয়াল টু 0। এবার একটু চিন্তা করে দেখো যে আমরা কিন্তু এই যে এই পার্টটাকে a প্লাস b হোল স্কয়ার ফর্মুলায় কিন্তু আমরা বলতে পারি, এই যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটা হয়ে যাবে কত? a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা। তাহলে হয়ে যাবে a প্লাস b, a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা, এই যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস এটা যা ছিল তাই লিখে দিই, b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার প্লাস ac ইকুয়াল টু 0। দেখো অনেকটাই হয়ে যাচ্ছে। এখন একটা কাজ করব, তোমার এই যে ax প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, এটাকে আমি এক পাশে রাখবো, আর বাকি যে দুইটা টার্ম আছে এই দুটো টার্মকে ওই পাশে নিয়ে যাব। তাহলে ওই পাশে নিয়ে গেলে কত হবে? b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার হয়ে যাবে, মাইনাস ছিল ওই পাশে চলে গেলে পজিটিভ হয়ে যাবে প্লাস, আর এখানে আছে প্লাস এসি, ওই পাশে হয়ে গেলে হয়ে যাবে মাইনাস এসি। বুঝতে পেরেছি আশা করি, তাই তো? বুঝতে পারতেছি? সবাই এতটুকু তুলে ফেলো, সময় দিচ্ছি 30 সেকেন্ড, তারপরে নেক্সট পেজে চলে যাব। এটা জাস্ট ক্যালকুলেশন করতেছি, তারপর দেখো কি হয়। বুঝো না বুঝো তুলে ফেলো, পরে আবার বুঝাচ্ছি। খাতায় বোর্ডে যা যা লেখা আছে তুলে ফেলো, খাতায় যেন থাকে। না বুঝলে আবার ভাই বুঝাবো, সমস্যা নেই, না বুঝলে তুলো। সময় দিচ্ছে কিন্তু। আশা করি তোমরা তুলে ফেলছো। আচ্ছা, এবার একটা কাজ করি, এটা ওই পেজে লিখি, অন্য পেজে এই লাইনটা আরেকবার লিখি, তোমার ax প্লাস b ডিভাইড বাই 2 হোল স্কয়ার ইকুয়াল টু b ডিভাইড বাই 2 হোল স্কয়ার মাইনাস ac।
তাহলে এখান থেকে আমাদের কি পাবো, যে ax প্লাস b ডিভাইড হোল স্কয়ার ইকুয়াল টু b ডিভাইড বাই 2 হোল স্কয়ার না, তাহলে এটা হয়ে যাবে তোমার b স্কয়ার ডিভাইড বাই 2 স্কয়ার মানে 4 মাইনাস ac। তাহলে একটু কাজ করে ফেলি, যে ax প্লাস b ডিভাইড বাই 2 হোল স্কয়ার ইকুয়াল টু এই 4 কে লসাগু নিয়ে নিই। 4 কে লসাগু নিলে কত হবে, 4। 4 কে 4 দিয়ে ভাগ করলে 4ই হচ্ছে 1 হচ্ছে, 1 দিয়ে b স্কয়ার কে গুণ করলে কত হয়ে যাবে, b স্কয়ার হয়ে যাবে মাইনাস 4 ইনটু ac হয়ে যাবে, মানে 4ac হয়ে যাবে। ভেরি গুড, হয়ে গেল। এবার একটা কাজ করি, এখানে রুট ওভার আছে না, এই রুট মানে সরি স্কয়ার আছে না, এই স্কয়ার কে ওই পাশে নিয়ে যাই, তার মানে কি রুট ওভার হয়ে যাবে। তার মানে এটা এমন হয়ে যাবে যে ax প্লাস b ডিভাইড বাই 2 রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 4। এখন রুট ওভার করার জন্য কি একটা প্লাস মাইনাস চলে আসে, এই জন্য একটা প্লাস মাইনাস দিয়ে দিব। তারপর কি হয়ে যাবে একটু খেয়াল করে দেখো, যে ax প্লাস b ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু প্লাস মাইনাস, খেয়াল করো তো রুট ওভার আমরা কি জানতাম, যে রুট ওভার a ডিভাইড বাই b যদি হয় তাহলে আমরা এটা লিখতে পারি না রুট ওভার a ডিভাইড বাই রুট ওভার b। তো এটা কিভাবে লিখবো, যে রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই রুট ওভার 4। এখন রুট ওভার 4 এর মান কত, 2। তো এটাকে আমি আরেকবার লিখলাম না, ডাইরেক্ট বসাই দিলাম রুট ওভার 4। আচ্ছা, এবার চলো আমরা এখানেই লিখি, একটা লাইন দিয়ে পাশে লিখে দিই। কি আছে দেখো তো, এই যে ax কে রাখলাম, এই যে এখানে তোমার b ডিভাইড বাই 2 আছে, এই b ডিভাইড বাই 2 টাকে চলো আমরা এই পাশে নিয়ে আসি। যেহেতু এখানে প্লাস b ডিভাইড বাই 2 আছে, এটাকে এই পাশে নিয়ে আসলে হয়ে যাবে মাইনাস b ডিভাইড বাই 2। এখানে আছে প্লাস মাইনাস এই পুরো পার্টটা রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2। এখন চলো আমরা একটা কাজ করে ফেলি, যে ax এর মতো রাখতেছি ইকুয়াল দিয়ে এই 2 কে আমরা লসাগু নিয়ে নেই, 2 লসাগু হবে 2। তাহলে এখানে 2 আর 2 দিয়ে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে মাইনাস b কে গুণ করলে হবে মাইনাস b। তারপরে প্লাস মাইনাসের মতো রেখে দেই, এই 2 কে 2 দিয়ে ভাগ করলে হবে 1, 1 দিয়ে পুরোটাকে গুণ করলে হয়ে যাবে এই পুরোটাই, যে রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac। তাহলে আমাদের তো আসলে x এর মান দরকার, রাইট? শুধুমাত্র x এর মান দরকার না। তাহলে এখানে আছে তোমার a ইনটু x। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এই এটাকে এই পাশে নিয়ে আসি। তাহলে এটাকে এই পাশে নিয়ে আসলে তোমার কি হবে, যে x ইকুয়াল টু এই এটা 2 এর সাথে গুণ হয়ে যাবে টুয়াইস a, আর উপরে আছে তোমার মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac। তাহলে খেয়াল করে দেখো ভাইয়া, এখান থেকে কিন্তু আমরা আসলে x এর দুইটা মান পেয়েছি। দেখো প্লাস মাইনাস দিয়ে না, তো একটা প্লাস নিয়ে একটা মাইনাস নিয়ে আমরা মান পাবো। এখান থেকে আমরা x এর কয়টা মান পেয়েছি ভাইয়া, দুইটা মান পেয়েছি। একটা মান কি, একটা নিব প্লাস নিয়ে x এর একটা মান পাবো, সেটা হবে কি, যে x1 ইকুয়াল টু মাইনাস b প্লাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই টুয়াইস a। আরেকটা মান পাবো আমরা হচ্ছে এই মাইনাস নিয়ে, সেটা কি হবে, x2 ইকুয়াল টু মাইনাস b মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই টুয়াইস a। আচ্ছা, খেয়াল করে দেখো x এর একটা মান, x এর আরেকটা মান, এটাই ভাইয়া আমাদের একটা ফর্মুলা। এই ফর্মুলাটাই আমাদের মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। আমরা পরবর্তীতে এই ফর্মুলাটা ব্যবহার করে x এর জন্য মানগুলো বের করব। আচ্ছা ভাইয়া, এই যে এত ডেরিভেশন করলেন, এগুলো করলেন, এই পরীক্ষায় লাগবে? অ্যান্সার হচ্ছে এটা তোমার পরীক্ষায় আসবে না, কখনোই পরীক্ষায় লাগবে না। শুধুমাত্র এই ফর্মুলাটা কিভাবে আসছে এটা দেখানোর জন্য আমি তোমাকে এই ফর্মুলাটা ডেরাইভেশনটা করে দেখাইলাম। বাট এটা তোমার পরীক্ষায় কখনো লাগবে না, তোমার কখনো কোনো পরীক্ষায় আসবে না, কিচ্ছু আসবে না। কিন্তু নিজের জানার জন্য জাস্ট এই ফর্মুলাটা দিয়ে তুমি ম্যাথ করতে পারবা। এখন তোমাদের মনে সময় মাথায় মানে খারাপ লাগে না, তো ম্যাথের কোনো ফর্মুলা শেখার আগে এটার পিছনের ব্যাক স্টোরিটাও জানবা, যে এটা আসলো কিভাবে। ঠিক আছে, কলেজ উঠলেও জানবা, কারণ ওই ডেরিভেশন তোমার লাগবে না, জাস্ট ফর্মুলাটাই লাগবে, কিন্তু জেনে রাখবা যে কিভাবে আসতেছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা x এর আসলে দুইটা মান পাচ্ছি, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা। এখন খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমাদের সমীকরণে a আছে, b আছে, c আছে। তাহলে a b c আসলে কি, a b c হচ্ছে তোমার যথাক্রমে a হচ্ছে তোমার যে x স্কয়ার এর সহগ, b কি ভাইয়া, b হচ্ছে তোমার x এর সহগ, আর c কি, c হচ্ছে যে ধ্রুবক পদ বা ধ্রুবক যেটা, এই যে এই ফর্মুলা ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0।
বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে কি করবা, তুমি জাস্ট এ বি আর সি এর মানটা বের করবা, আলাদা করে রাখবা, এই ফর্মুলায় মান বসাবা, তুমি এক্স এর মান পেয়ে যাবা। তাহলে ফর্মুলাটা আমার সাথে তাই একবার পড়ো, এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই টুয়াইস এ। ভাইয়া বিশ্বাস করো, এই ফর্মুলাটা তোমার সারা জীবন কাজে লাগবে। তুই যতদিন পর্যন্ত সায়েন্সে আসো, কমার্সে গেলেও কাজে লাগবে। তোমার দ্বিঘাত সমীকরণ প্রত্যেকটা জায়গায় সলভ করা লাগে, প্রত্যেকটা জায়গায়, প্রতিটা জায়গায় তোমার এই ফর্মুলাটা কাজে লাগবে। তো এই ফর্মুলাটা একদম মুখস্থ ঠুটস্থ যা ইচ্ছা করে ফেলো, যত ভাবে সম্ভব এই ফর্মুলাটা মনে রাখার চেষ্টা করে ফেলো। এখন ফর্মুলাটা কিভাবে আসছে তোমাকে ডেরিভেশন দেখাই দিলাম, এখন জাস্ট তোমার কাজ এটাকে মুখস্থ করা। খাতায় এটাকে 3 বার লিখো, খাতায় এটা 3 বার লিখো, আর ডেরিভেশনটাও বাসায় 2 বার করে ফেলবা, বুঝে বুঝে করবা, বুঝে বুঝে করবা, মুখস্থ করার কিছু নেই, বুঝে বুঝে করবা, কিন্তু ফর্মুলাটা মুখস্থ করা লাগবে। এবং পরবর্তীতে দেখবা ফর্মুলাটা তোমার এতটাই রক্তে রক্তে মিশে গেছে, তোমার চোখে ঘুমের মধ্যে স্বপ্ন দেখলে তোমার মনে হবে যে হ্যাঁ মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই টুয়াইস এ বলতেছো, এটাই হবে আর কি। এতগুলো ম্যাথ করবা, এত কিছু করবা, তো ব্যাপারটা এমনই হয়ে যাবে, স্বপ্নে স্বপ্নে তুমি ফর্মুলা বলবা। আমরা একটা ম্যাথ করে ফেলি, তাহলে দেখবা যে ব্যাপারটা একদমই ক্লিয়ার হয়ে যাবে। আমি তোমাদেরকে একটু সময় দিচ্ছি, যা যা বোর্ডে তোলা আছে সবকিছু তুলে ফেলো, 30 সেকেন্ড সময়। বিশেষ করে এই ফর্মুলাটা তুলো। তারপরে যে এটা তো আসলে এটা থেকে আসছে, একবার প্লাস নিয়ে লিখছি, একবার মাইনাস নিয়ে লিখছি, প্লাস নিয়ে একটা মান পাবো, মাইনাস নিয়ে একটা মান পাবো। লিখে ফেলো সবাই। আচ্ছা, আর ডেরিভেশনটা কিন্তু খুব ইজি, এটা আমি আরেকবার বুঝাচ্ছি না কেন, কারণ এটা তুমি একটু বাসায় নিজে নিজে ট্রাই করো, নিজে নিজে একটু বুঝার চেষ্টা করো, আমার বিশ্বাস তুমি বুঝতে পারবা। খাতায় তুলে রাখো, বাসায় নিজে নিজে একটু বুঝার চেষ্টা করবা, দেখবা যে বুঝে গেছো। আমার এখন বেশি করে তোমাকে প্রবলেম সলভ করে তুলে ফেলো। সময় দিচ্ছি 30 সেকেন্ড। ওকে, ক্লিয়ার। আচ্ছা চলো আমরা একটা ম্যাথ সলভ করে ফেলি। এই যে এগুলো আমার করাইছে, বলছে এত এর সমাধান করো। হ্যাঁ, কি দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। বলছে এই সমীকরণের সমাধান বের করো। আমরা কি জানতাম, আমরা শিখছিলাম তো তোমার এই সমীকরণের সমাধান, এই যে এটা, যে কি শিখেছিলাম, আমরা শিখেছিলাম হচ্ছে এই যে এটা, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। আচ্ছা, এই যে সমাধান করো, এটার অর্থ হচ্ছে এক্স এর মান বের করো, এক্স এর মান বের করো। এখন এক্স এর জন্য কয়টা মান বের হবে, তোমাকে বলছিলাম না যে সমীকরণের এক্স এর সর্বোচ্চ পাওয়ার যত, আমার এক্স এর মান বের হবে ঠিক ততটাই। এখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত, 2, এই যে 2, রাইট? তাহলে আমার এক্স এর মানও বের হবে আসলে 2টা। আর আমরা একটু আগে শিখেছি কোন 2টা মান কিভাবে বের করতে হয়, ফর্মুলা কি ছিল, এটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ ছিল। এখান থেকে আমার এক্স এর 2টা মানটা কিভাবে বের করতে হয় এটা মাত্র শিখেছি, যে এক্স ইকুয়াল টু কি হবে, বলো বলো, স্বপ্নে স্বপ্নে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই টুয়াইস এ, একটা প্লাস নিয়ে একটা মাইনাস নিয়ে, যেখানে a এর পরিচয় হচ্ছে তোমার এক্স স্কোয়ারের সহগ, বি এর পরিচয় তোমার এক্স এর সহগ, আর সি এর পরিচয় কি তোমার কনস্ট্যান্ট টার্ম। তো এবার একটু আমরা এটার সাথে মিলাই দেখি, এই সমীকরণের সাথে একটু মিলিয়ে দেখি, মিলিয়ে দেখি। যদি আমরা একটু মিলাইলে আমরা কি দেখতে পারবো, যে এখানে এক্স স্কোয়ারের সহগ কত, 1, তার মানে এখানে a এর মান কত, 1। এখানে এক্স এর সহগ কত, -5 না, এই যে -5 এক্স এর সহগ, আর এখানে এক্স এর সহগ কত ছিল, বি। তার মানে আমরা বলতে পারবো যে আমার বি এর মান কত, বি এর মান হচ্ছে তোমার -5। তারপর আমার কনস্ট্যান্ট টার্ম এটা কত, 6, এখানে আমার কনস্ট্যান্ট টার্ম কত, সি। তাহলে আমরা বলতে পারবো যে আমার আসলে সি ইকুয়াল টু কত, সি ইকুয়াল টু তোমার হচ্ছে 6। এখন এই যে আমি এ বি সি এর মান পেলাম, এটাই আমার বের করার মূল উদ্দেশ্য, বা আমরা বের করে জাস্ট এই ফর্মুলাটা লিখবো যে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই টুয়াইস এ। ওকে,
এবার চলো আমরা হচ্ছে মানগুলো বসিয়ে দিই। মান বসালে আমাদের কি কি হবে? x ইকুয়াল টু মাইনাস বি। বি এর মান কত? বি এর মান ভাইয়া -5। তার আগে এটা মাইনাস আছে, তার মানে মাইনাস বি এর মান আবার -5, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, বুঝতেছো? আর এখানে আছে তোমার যে প্লাস মাইনাস, তারপর রুট ওভার বি স্কোয়ার। বি মানে কত? বি মানে -5, তার মানে হয়ে যাবে -5 হোল স্কোয়ার মাইনাস 4ac, 4 ইন্টু a ইন্টু c, 4 ইন্টু a ইন্টু c। এ কত? এর মান 1, c এর মান কত? 6। তার মানে এর পরিবর্তে বসাবো 4 ইন্টু 1 ইন্টু 6 ডিভাইডেড বাই টুয়াইস ইন্টু a। এর মান কত? এর মান 1, মানে 2 ইন্টু 1। তাহলে আমরা যদি এবার একটু ক্যালকুলেশনটা করি, ক্যালকুলেশনটা করলে কি হবে দেখো, মাইনাসে মাইনাসে +5 প্লাস মাইনাস রুট ওভার -5 হোল স্কোয়ার মানে কত? 5 স্কোয়ার মানে কত? 25। তারপর কি আছে দেখো, 4 ইন্টু 1 ইন্টু 6, 4 ইন্টু 1 ইন্টু 6, তাহলে কত? 4 আর 6 কত? 24 না? তার আগে একটা মাইনাস আছে, মাইনাস, তার মানে -24 ডিভাইডেড বাই 2 হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে আসলে কি পাচ্ছি? আমরা এখান থেকে পাচ্ছি 5 প্লাস মাইনাস রুট ওভার 25 মাইনাস 1। 25 মাইনাস 1 মানে কত? রুট ওভার 1। রুট ওভার 1 মানে কত? শুধু 1 আর কি, ডিভাইডেড বাই 2। তার মানে আসলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে প্লাস 5 মাইনাস 1 ডিভাইড বাই 2। এটি হচ্ছে আমার x এর মান। তাহলে x এর মান আমরা কি পাচ্ছি? যে x ইকুয়াল টু 5 প্লাস মাইনাস 1 ডিভাইড বাই 2। তাহলে একবার প্লাস নিয়ে মানটা বের করো, এই যে x1 ইকুয়াল টু কত হয়ে যাবে? 5 প্লাস 1 ডিভাইড বাই 2, সেটা কত? 6 ডিভাইড বাই 2 মানে 3। আরেকবার মাইনাস নিয়ে হবে, সেটা কিনা x2। x2 ইকুয়াল টু কত বলবো? 5 মাইনাস 1 ডিভাইড বাই 2, তার মানে 5 মাইনাস 1 মানে কত? 4, 4 ডিভাইড বাই 2, 4 ডিভাইড বাই 2 মানে 2। তাহলে x এর একটা মান 3, একটা মান আসলে 2। আমাদের বলছে না যে সমাধান করো, সমাধান করো মানে হচ্ছে x এর মান বের করো। তাহলে x এর একটা মান বের হলো 3, একটা মান হচ্ছে ট্রু, হয়ে গেল জিঙ্গালালা, লাইফ সুন্দর। এই ফর্মুলাটা দিয়ে আমরা আসলে করেছে। ফর্মুলাটা মনে রাখতে হবে, a আর b আর c এর মান জাস্ট বসাইতে হবে, তারপর জাস্ট হাতের খেলা। হাতের খেলা মানে ক্যালকুলেশন, ক্যালকুলেশন করলে আমাদের মান বের হয়ে যাচ্ছে। কতটা ইজি না? এর চেয়ে ইজি কি কিছু হইতে পারে বলো? সবাই এটা তুলে ফেলো। তোমাদের তোলার জন্য সময় হচ্ছে 10 সেকেন্ড, আর কি বলি 10 সেকেন্ড না, 30 সেকেন্ড। যাও, এই না। চলো আমরা একটু ক্যালকুলেটর দিয়েও সলভ করে দেখি যে আমাদের আসলে কি 3 আর 2 কি আসে কিনা, আমাদের কি হয়েছে, আসলে কি ফর্মুলা দিয়ে কি এটা হয়েছে কিনা, একটু ক্যালকুলেটর দিয়ে সলভ করে দেখি। আর আমি কিন্তু তোমাদের জন্য ক্যালকুলেটর অর্ডার দিয়েছি, 3টা ক্যালকুলেটর কিনতেছি, আর একটা আমার আছে, মানে টোটাল 4টা ক্যালকুলেটর। টোটাল 4টা ক্যালকুলেটর দিয়ে হচ্ছে আমি তোমাদের জন্য ভিডিও বানাবো। অর্ডার দিয়ে ফেলতে আসতেছে কয়েকদিনের মধ্যে তোমাদের জন্য ভালো সুখবর। প্রত্যেকটা চ্যাপ্টারে ক্যালকুলেটর হেক্সের জন্য যতগুলো যা যা লাগে এমসিকিউ। আচ্ছা চলো এটা একটু ক্যালকুলেটরের মানটা বসাই। x² - 5 + 6, কোথায় আমার ক্যালকুলেটর? আই আই এসে বসছো। আচ্ছা তো কি করব আমরা? প্রথমে এই যে মোড বা সেটআপে যাব, 5 এ ক্লিক করব, ইকুয়েশনে, তারপর আমাদের দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণের জন্য হচ্ছে আমাদের 3, এই যে এটা দ্বিঘাত সমীকরণ, এই যে ax² + bx + c = 0। দেখছো এই যে এই ফর্মটা, ax² + bx + c = 0। এই 3 তে প্রেস করব, a এর মানটা বসাবো। a এর মান কত ছিল? 1, বসাই দিলাম। b এর মান কত ছিল? b এর মান ছিল ভাই -5, বসাই দিলাম। c এর মান কত ছিল? c এর মান ছিল ভাই 6, বসাই দিলাম। কত আসা উচিত আমাদের? কত আসা উচিত? জোরে জোরে 2 আর 3 আসা উচিত, তাই তো? এই যে প্রেস করলাম, 3 পাইলাম একটা, 2 পাইলাম একটা। তার মানে আমাদেরটা ঠিক আছে, ভুল করি নাই। যাক, পাচ্ছি, বাণিজ্য বেঁচে গেছে আমাদের, রাইট? আচ্ছা যাই হোক। আচ্ছা এখন তোমাদের কাছে হয়তো বা এই মডেলটা নাই, কানাকাটি করো না যে ভাই এই মডেল তো আমার নাই, আমি কেমনে সমাধান করবো, বুঝি না। তো তোমাদের বললাম তো আমি 4টা ক্যালকুলেটর দিয়ে দেখাবো, এবং আশা করি তোমাদের ওই 4টা ক্যালকুলেটরের মধ্যেই তোমাদের ক্যালকুলেটরটা হবে। আর আমি একটু তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা যদি কেউ 100 ms ক্যালকুলেটরটা ব্যবহার করে থাকো, একটু আপডেট করে ফেলো আর কি। 100 ms আসলে অনেক আগের ক্যালকুলেটর, তো এটা আসলে এখন আমি বাজারেও অ্যাভেলেবেল পাই নাই, এটা বাজারে নাই, তো আমি এটা কিনতেও পারিনি। বাট 100 ms এর কাছাকাছি একটা ক্যালকুলেটর কিনেছি, ওটা দিয়ে আমি তোমাদেরকে সলভ করাই দেবো। ওটার 100 ms এর ফিচার গুলো সেম,
ঠিক আছে? তো ওইটা দেখে তুমি করতে পারবে আর কি। বাট তাছাড়া বলবো 100 এমএস কিন্তু আসলে একটু ব্যাকডেটেড ক্যালকুলেটর, এখন অনেক আপডেটেড ক্যালকুলেটর আছে এবং ওইগুলো আসলে পরীক্ষার হলে অ্যালাউও করে। তোমাকে দেখবা যে পরীক্ষা মানে এসএসসি পরীক্ষাতে কোন কোন ক্যালকুলেটর তুমি ইউজ করতে পারবা এটা কিন্তু চার্ট দেওয়া আছে, এবং এখানে কিন্তু অনেক অ্যাডভান্স ক্যালকুলেটর দেওয়া আছে। তোমার কাছে যদি একটা ব্যাকডেটেড ক্যালকুলেটর থাকে, তোমার ফ্রেন্ডের কাছে যদি একটা অ্যাডভান্স ক্যালকুলেটর থাকে, ও পরীক্ষা হলে একটু হলে আগায় থাকবে না, এমসিকিউ করার ক্ষেত্রে সে একটু বেনিফিট পাবে না, সে একটু তাড়াতাড়ি ক্যালকুলেটর দিয়ে এমসিকিউ সলভ করে ফেলতে পারবে না। তো যেহেতু তোমার কাছে সুযোগ আছে, তুমি কেন এটা ব্যবহার করবে না? মনে করো তুমি একটা যুদ্ধের ক্ষেত্রে গেলা, তোমার হাতে তরবারি আছে, যদি এখন আর তরবারি দিয়ে যুদ্ধ করা হয় না, তলোয়ার দিয়ে, বাট একটা সময় তোমার তলোয়ার দিয়ে যুদ্ধ করা হইতো। তো দুইজনের হাতে মানে তলোয়ার আছে, বাট একজনের তলোয়ার অনেক ধারালো, অনেক শার্প, আরেকজনের তলোয়ার মনে করো হচ্ছে জং ধরা। যুদ্ধে কে জিতবে? ধরে নিলাম দুজনের সমান স্কিল, দুজনের স্কিল সমান, একদম স্কিল সমান, কিন্তু একজনের তরবারিতে তোমার জং ধরা, ওইটা তো আসলে খুব একটা ভালো কাজই করবে না, তাই না? তো যার শার্প সেই তো জিতে যাবে। তো ক্যালকুলেটর তো একটু সেম, আমাদের দেখা যাবে তোমার হয়তোবা দুইজনই সমানই পারো, কিন্তু ক্যালকুলেটর দিয়ে তো একটু ইজিলি তাড়াতাড়ি সলভ করা যায় অনেক কিছু। মনে করো এই একটা সমীকরণ ছিল, তুমি করলা ওই ফর্মুলা দিয়ে, আরেকজন করলো এই ক্যালকুলেটর দিয়ে, কারটা তাড়াতাড়ি হবে? অবশ্যই যে ক্যালকুলেটর দিয়ে করছে তার তাড়াতাড়ি হবে, তাই না? তো এই আর কি। তো একটু ক্যালকুলেটরটাও শিখতে হবে আমাদের, যেন এমসিকিউ যদি আসে এগুলো যে আমরা করে ফেলতে পারি। তো তাছাড়া আমাকে বলো, ক্যালকুলেটর ছাড়া এই ফর্মুলা ইউজ করে এই ম্যাথটা যে আমি সলভ করলাম, এটা তোমরা বুঝতে পেরেছো কি পারোনি? ইয়েস নো। এবং আচ্ছা, একটা রিকোয়েস্ট করে নিই, যারা আজকের ক্লাসটা একদম প্রথম থেকে দেখছো শুধুমাত্র তারাই ইয়েস বা নোতে পার্টিসিপেট করবা, তাছাড়া আর কেউ করো না, কারণ তোমরা এখানে অনেকে অনেক পরে জয়েন করছো, তোমরা কিছু বুঝবা না, তোমাদের রেকর্ডটা দেখে নিতে হবে, রেকর্ডটা দেখলে ইনশাআল্লাহ সব বুঝে যাবো। তো শুধুমাত্র যারা শুরু থেকে ক্লাসে ছিলা শুধুমাত্র তারাই ইয়েস বা নো বলবা। আমরা আরো একটা ম্যাথ করব, চলো আরেকটা ম্যাথ করে আমরা অন্য একটা কনসেপ্টে চলে যাব। এটা তোমাদের বইয়ের 5.5 এর সরি 5.1 এর 1 নাম্বার ম্যাথটা, বইয়েরই ম্যাথ, এই যে বইয়ের 1 নাম্বার ম্যাথটা 5.1, অনুসরণী 5.1 এর 1 নাম্বার ম্যাথ। মাশাআল্লাহ, বেশ ভালো বুঝতে পেরেছো, সংখ্যাটা কম না, ভালোই। আচ্ছা, সেম বলছে সমাধান করো। সমাধান করো মানে কি? সমাধান করার মানে হচ্ছে এক্স এর মান বের করো। আচ্ছা, আমার দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, ভেরি গুড, 90%, ভেরি গুড, 90.77% বা 91% বলতে পারি। ইনশাল্লাহ আমরা এটার থেকেও বেশি বুঝবো এখন। আচ্ছা, তাইলে আমাদের দ্বিঘাত সমীকরণটা কি ছিল? ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এবং আমাদের x এর মানটা কি ছিল? যে x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a, যেখানে a এর পরিচয় হচ্ছে x স্কোয়ারের সহগ, b এর পরিচয় হচ্ছে x এর সহগ, আর c এর পরিচয় হচ্ছে কনস্ট্যান্ট টার্ম। যারা মাত্র জয়েন করলা, পরে জয়েন করছো, তোমাদের জন্য বলতেছে, ভাই এটা কিভাবে আসছে তোমার এখন বোঝা দরকার নেই, তুমি খালি মনে রাখো এটা একটা ফর্মুলা, এই ফর্মুলাটায় মান বসাইলে আমি x এর জন্য দুইটা মান পেয়ে যাবো, একটা প্লাস নিয়ে একটা মাইনাস নিয়ে। আর a b এর পরিচয় আমি তোমাকে বলে দিলাম, a এর পরিচয় হচ্ছে x স্কয়ারের সহগ, b এর পরিচয় হচ্ছে x এর সহগ, c হচ্ছে ধ্রুবক টার্ম। এই ফর্মুলাটা আমি লিখবো। এই ফর্মুলাটা কিভাবে আসছে আমরা দেখাইছি, বাট তোমার এখন জানা দরকার নেই, তুমি খালি মুখস্থ করো। আচ্ছা, এবার আমরা চলো, এই যে আমার সমীকরণটা দেওয়া আছে সেটা কি? 2x² প্লাস 9x প্লাস 9 ইকুয়াল টু 0, এটাকে এই সমীকরণের সাথে তুলনা করে দেখি যে এখানে a b c আসলে কে। খেয়াল করে দেখো তো, এখানে আমার x² এর সহগ কত? 2 না? তার মানে a হয়ে যাবে কত? 2। আমার x এর সহগ কত? 9 না? তাহলে b হয়ে যাবে কত? 9। আমার ধ্রুবক পদ কত? 9 না? তাহলে c ও হয়ে যাবে আমার আসলে 9। তাহলে আমার ফর্মুলা যেটা ছিল যে x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a, এইখানে আমার a b আর c এর মানগুলো বসাই দেব। চলো বসাই দিই। তাহলে x ইকুয়াল টু কত হয়ে যাবে? মাইনাস b, b এর মান কত? 9, তার মানে মাইনাস 9 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, বি এর মান কত? 2, তার মানে 2 স্কোয়ার, 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু a ইন্টু c,
এ কত, এর মান হচ্ছে 2, সি এর মান কত, সি এর মান হচ্ছে তোমার 9, ডিভাইড বাই কত হচ্ছে টুয়াইস এ হচ্ছে। আচ্ছা এর মান কত, এর মান হচ্ছে তোমার 2। আচ্ছা তাহলে আমরা এখান থেকে আসলে কি পেয়ে যাচ্ছি? আচ্ছা আমি মনে হয় একটু ভুল করেছি, সরি। এখানে 2 কেন হবে? এই যে বি, বি এর মান তো 9, এই যে বি হবে 9 স্কয়ার। কারা কারা এই ভুলটা ধরতে পারছি না বলো? কি হচ্ছে ভাই খেয়াল করো, মাইনাস বি, মাইনাস বি এর মান কত 9, তো খুবই সাবধানে মানগুলো বসাবো। প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার, বি এর মান কত 9, আমার মনে হয় তোমরা অনেকে এটা বুঝতে পারছে যে ভাই ভুল লিখছে। বি স্কয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি, এ কত, এ হচ্ছে 2, সি কত, সি এর মান হচ্ছে তোমার 9, এই যে 9 বসাই দিলাম, ডিভাইড বাই টুয়াইস ইন্টু এ, এ কত, এ এর মান 2, সবগুলো মান বসাই দিচ্ছি। এবার ক্যালকুলেশন করবো খালি, তাহলে এক্স ইকুয়াল টু কত হয়ে যাবে, মাইনাস 9 প্লাস মাইনাস রুট ওভার 9 স্কয়ার মানে কত, 9 স্কয়ার মানে কত, 9 স্কয়ার মানে কত 81 না, মাইনাস কত তোমার 8 দুগুণে কত, সরি 4 দুগুণে কত 8, আর 8 নং কত, 8 নং তোমার হচ্ছে 72, 72, আর ডিভাইড বাই কত হবে তোমার 2 ইন্টু 2 মানে 4। বুঝতে পারছো কিনা বলো? তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব, যে x ইকুয়াল টু -9 প্লাস মাইনাস রুট ওভার 81 মাইনাস 72 কত, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, মানে 9 হবে। তাহলে এটা হয়ে যাবে রুট ওভার 9 ডিভাইডেড বাই কত 4, 4 কেমনে, যে 2 ইন্টু 2 4। তারপর দেখো x ইকুয়াল টু কত হয়ে যাবে, x ইকুয়াল টু -9 প্লাস মাইনাস এই যে রুট ওভার 9, রুট ওভার 9 মানে কত, রুট ওভার 9 মানে হচ্ছে তোমার 3, 3 স্কয়ার মানে কি 9 না, তার মানে রুট ওভার 9 মানে 3, ডিভাইড বাই কত আছে 4। এই দেখো আমাদের এটাই আসলে অ্যানসার। এবার আমরা এখান থেকে একবার বের করব x1 এর মান, x1 এর মান আমাদের কত বের হবে, যে x1 ইকুয়াল টু -9, একবার প্লাস নিয়ে করব, প্লাস 3 ডিভাইডেড বাই 4, এটা কত হচ্ছে, -9 প্লাস 3 মানে কত, -6 ডিভাইড বাই 4, -6 ডিভাইড বাই 4 কাটাকাটি গেলে কত হবে, -3 ডিভাইড বাই 2। আরেকটা আমাদের বের হবে হচ্ছে যে x2 এর মান, x2 এর মান কত হবে, একটা প্লাস দিয়ে এটা মাইনাস দিয়ে, তার মানে -9 -3 ডিভাইড বাই 4, -9 -3 মানে কত, -12 ডিভাইড বাই 4, কাটাকাটি গেলে কত থাকবে 3 হবে, -3। এটা আমাদের একটা অ্যানসার। তাহলে একটা অ্যানসার হচ্ছে -3, একটা অ্যানসার হচ্ছে -3 ডিভাইড বাই 2। বুঝতে পেরেছি কিনা বলো? এবং দেখো দুইটা মান কিন্তু তোমার অসমান হয়েছে, মানে x এর মান তোমার -3 ডিভাইড বাই 2, x2 এর মান কত -3 না, দুইটা মান কি সমান নাকি অসমান, অসমান না, দুইটা মান তো অসমান হয়েছে। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। দেখো আমরা একটু ক্যালকুলেটর সলভ করে দেখি যে এই মানটা আসে কিনা। কত ছিল 299 -3 ডিভাইড বাই 2 -3, দেখছো, -3 ডিভাইড বাই 2 -3, বুঝতে পারছো আশা করি। হয়তো তোমাদের কাছে এই ক্যালকুলেটর নাই, আমি ভাইয়া তোমাকে তোমার যে ক্যালকুলেটর ওটা দিয়ে আমি শিখাই দিব ইনশাআল্লাহ। এটা তুলে ফেলো, তুলে বলো বুঝতে পেরেছো কিনা। তাহলে আমরা একটা অন্য একটা নতুন টপিক শুরু করব এখন। সবাই একটু আমাকে জানাও এটা বুঝতে পেরেছো কিনা। ইজি ম্যাথ। আচ্ছা এবার আমরা একটা কনসেপ্ট শিখবো।
টানা ক্লাস নিচ্ছে, আমার কোমর ব্যথা হয়ে গেছে। আমি একটু বসলাম। হ্যাঁ, বাহ, ভেরি গুড, বেশ ভালো বুঝতে পেরেছো। প্রায় 95, ওকে, 90 থেকে 95, ভেরি গুড। আচ্ছা, এবার আমরা একটা নতুন কনসেপ্ট শিখবো। আই থিঙ্ক ওই কনসেপ্টটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। গুড, 90 থেকে 95.03, এই যে ইমপ্রুভ হয়েছে, ইনশাল্লাহ আরো ইমপ্রুভ হবে আর কি। ভেরি গুড ভাইয়ারা, সো প্রাউড অফ ইউ। ওকে, চলো সামনের দিকে আগাই। এবার হচ্ছে আমরা নতুন কনসেপ্ট শিখবো, এটাকে বলা হয় তোমার হচ্ছে নিশ্চয়ক। আচ্ছা আচ্ছা, চিন্তা করো তোমাকে একটা সমীকরণ দেওয়া আছে। সমীকরণ দেওয়া থাকলে আমরা কি বের করতে বলি? সমাধান করতে বলি না, যে এটাকে সমাধান করে এক্স এর মানগুলো কি হবে এটা বের করো। এটাই তো আমরা দুইটা সলভ করলাম, এটাই তো আমাকে বলা হয়েছে। এখন মনে করো তোমাকে একটা সমীকরণ দেওয়া আছে, বাট আমি চাই না তুমি এটাকে সমাধান করে এক্স এর মান বের করো। আমি শুধু চাই এক্স এর মানগুলোর প্রকৃতি কেমন হবে এটা তুমি আমাকে জাস্ট বলো। এখন তোমাদের মনে হইতে পারে প্রকৃতি বলতে আসলে কি বোঝানো হচ্ছে? প্রকৃতি বলতে হচ্ছে এটার যে নেচার, ক্যারেক্টারিস্টিক্স কি এমন হবে, এটা হচ্ছে আমরা একটু বের করতে চাই বা জানতে চাই। এখন প্রকৃতি কি কি হইতে পারে? প্রকৃতি হইতে পারে তোমার হচ্ছে, মনে করো এক্স এর মানগুলো কেমন হইতে পারে, যে এক্স এর মান তোমার মনে করো এটা কি মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা, মূলদ নাকি অমূলদ? এই তোমরা তো মূলদ অমূলদ চিনো, তাই তো? যেই সংখ্যাগুলোকে আমরা পি ডিভাইড বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো, যেখানে কিউ নট ইকুয়াল টু 0 এবং পি আর কিউ পরস্পর সহমৌলিক, তাই তো? পি কিউ কো প্রাইম নাম্বার বা সহমৌলিক সংখ্যা, তাদেরকে আমরা মূলদ সংখ্যা বলি। যেমন তোমার হচ্ছে 1 2 3 বা 4/5, 1/2 সবই হচ্ছে তোমার কি মূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা কি? যাদেরকে আমি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না, যেমন তোমার √2, √5, তারপর √10। ওকে, আমাকে একটু বলো তো √25 কি সংখ্যা, মূলদ নাকি অমূলদ? দেখি তোমাদের মনে আছে কিনা এগুলো। √5 কি, √25 কি মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা? তাহলে বুঝতে পারো তোমাদের মনে আছে কি মনে নাই। আচ্ছা, বেশি বেশি মনে আছে, ভেরি গুড। অনেকে ভুলও বলতেছো, √ওভার দেখে আবেগে বলে ফেলছো মনে হয় অমূলদ, বাট ইয়া, এটা তো মূলদ সংখ্যা, রাইট? আচ্ছা, √25 মানে কি ভাইয়া? √25 মানে কি শুধু 5 না? তাহলে 5 কি সংখ্যা, মূলদ নাকি অমূলদ? অবশ্যই মূলদ, তাই তো? ভুল করা যাবে না, এগুলো ভুল করা যাবে না, কোনো অবস্থায় ভুল করা যাবে না, ঠিক আছে? ওকে, আচ্ছা, আরেকটা ব্যাপার বলে নেই। এই যে আমরা এবিসি সমাধান করতেছিলাম, আচ্ছা একটু দেখি আমরা কি কি করতেছিলাম। যে তোমার ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এই সমীকরণটাকে সমাধান করে আমি x এর জন্য একটা মান বের করেছি, সেটা হচ্ছে তোমার -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac ডিভাইড বাই টুয়াইস a। এটা ছিল আমার সমীকরণের সমাধান। এবং আমি ধরে নিচ্ছি, ইনিশিয়ালি ধরে নিচ্ছি যে a b c সবাই আসলে মূলদ সংখ্যা। এই কন্ডিশনটা আমি বলে দিচ্ছি যে আমার এই যে a, এই যে b, এই যে c, তারা সবাই আসলে মূলদ সংখ্যা। এবার একটু খেয়াল করে দেখো, আমি তো বের করতে চাই প্রকৃতি। প্রকৃতি মানে কি? আচ্ছা, এটা কি হবে? এটা মূলদ হবে, কিন্তু অমূলদ না। আচ্ছা, প্রকৃতি বলতে আমি কি বোঝাচ্ছি? প্রকৃতি বলতে বোঝাচ্ছি যে আমার এই যে এক্স এর মানটা, এই এক্স এর মানটা কি মূলদ হবে নাকি অমূলদ হবে। আচ্ছা, তারপর আবার এমন হতে পারে যে এই এক্স এর মানটা কি আসলে বাস্তব সংখ্যা নাকি অবাস্তব সংখ্যা। বাস্তব হলে তোমার মূলদ অমূলদ আসবে, বাস্তব নাকি অবাস্তব। তারপর আমাদের আরেকটা জিনিস বের করতে হবে যে এক্স এর যে মান বের হবে, এখানে এক্স এর কয়টা মান বের হবে? ভাইয়া দুইটা মান বের হবে, একটা বের হবে প্লাস নিয়ে, একটা বের হবে তোমার কি মাইনাস নিয়ে, দুইটা মান বের হবে না? এখন এই দুইটা মান কিন্তু পরস্পর তোমার সমান হইতে পারে, আবার অসমান হইতে পারে, রাইট?
এই যে আমরা যে গত দুইটা প্র্যাকটিস করেছি বা দুইটা ম্যাথ যে আমরা করেছি, এই দুইটা ম্যাথে আমরা কি দেখেছি? এক্স এর মান কি সমান ছিল না অসমান ছিল? একটা ছিল 3, একটা ছিল 2। 3 আর 2 কি সমান নাকি অসমান? ভাইয়া 3 আর 2 তো অসমান। ইয়া, অসমান, তাই তো? অসমান না? তো তোমার অসমানও হইতে পারে, আবার সমানও হইতে পারে। সমানটা দেখার নাই তো। আচ্ছা, সমানটা একটু দেখাই, চলো একটা ম্যাথ প্র্যাকটিস করে সমান দিয়ে। সমান দিয়ে চলো একটা প্র্যাকটিস করে বলি। চলো একটা মনে করো একটা সমীকরণ এভাবে আছে। মনে করছে এমন একটা সমীকরণ আছে যে x² - 2x + 1 = 0। ভাই চলো তো এটা একটু সমাধান করি। কি হবে? x = -b ± √b² - 4ac / 2iz। এই সমীকরণে a এর মান কত? এই সমীকরণে এর মান 1, কারণ x² সহগ 1। এই সমীকরণে b এর মান কত? -2, যেহেতু x এর মান -2। এই সমীকরণে c এর মান কত? 1, যেহেতু আমার ধ্রুবক পদ হচ্ছে আমাদের 1। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে চলো এই মানগুলো আমরা এখানে বসিয়ে দেখি। তাহলে x = আমার কত হবে যাবে? -b কত? -2, তার মানে -2 ± √b² - 4ac। b² কত? -2 হোল স্কয়ার। -4 ইনটু a ইনটু c। a কত? 1। c কত? c ও 1। তার মানে 4 ইনটু 1 ইনটু 1 ডিভাইড বাই টুয়াইস a। 2 ইনটু a, a মানে কত? 1, মানে 2 ইনটু 1। তাহলে দেখো তো আমরা এখান থেকে কি পেয়ে যাচ্ছি? মাইনাসে মাইনাসে +2 প্লাসে প্লাস মাইনাস কি? প্লাস মাইনাস √(-2 হোল স্কয়ার মানে কত? 4 মাইনাস 4 ইনটু 1 ইনটু 1, তার মানে কত? -4 না? ডিভাইড বাই কত? 2 হচ্ছে। তাহলে একটু খেয়াল করে দেখো এখানে আমরা কি পাচ্ছি? x = 2 প্লাস মাইনাস 4 - 4 মানে কত? 0 না? 4 - 4 কি 0 তো? √0 কত? এটা আবার 0, তাহলে 0 ডিভাইডেড বাই 2। তাহলে এটাই হচ্ছে আমাদের x এর মান। এখান থেকে আমরা x এর দুইটা মান পাবো। x এর একটা মান পাবো কত? x1। x1 আমার কত হবে? একটা প্লাস দিয়ে, সরি, x এর পরিবর্তে 2 হবে। একটা হবে প্লাস দিয়ে, তার মানে 2 + 0 ডিভাইড বাই 2, তার মানে 2 ডিভাইড বাই 2 মানে 1। আর একটা হবে তোমার হচ্ছে x2 এর মান, যেটা কিনা মাইনাস দিয়ে, যে 2 - 0 ডিভাইড বাই 2। এখানেও আমরা পাই আসলে 2 ডিভাইড বাই 2, কাটাকাটি গেলে আসলে 1। খেয়াল করে দেখো এখানে x1 এর মানও 1, x1 এর মানও 1, x2 এর মানও 1। তার মানে দেখতেছো যে এখানে x এর দুইটা মানে কি সমান না? এই যে x1 এর মানও 1 বের হচ্ছে, x2 এর মানও 1 বের হচ্ছে, তার মানে দুইটা মান সমান। তার মানে x এর আরেকটা প্রকৃতি এমন হইতে পারে যে x দুইজন হয় সমান হইতে পারে, আবার হয় অসমান হইতে পারে। তাহলে এই তিনটা প্রকৃতি হচ্ছে আমরা টেস্ট করব। আমাকে জাস্ট বলো যে এই সলভটা তোমরা বুঝতে পারছো কিনা, যে এই সমীকরণটাকে সলভ করলে x এর দুইটা মান পাবা, একটা পাবা 1 আর একটা মান পাবা 1, এবং এই দুইটা মূলই কিন্তু আসলে সমান মূল। এই ব্যাপারটা বুঝতে পারছো কিনা? এবং তোমরা একটু তুলে ফেলো এটা। তুলো একটা পোল দিচ্ছি যে তোমরা এটা বুঝতে পেরেছো কিনা। তারপরে তোমাকে আমি এই নিশ্চয়ক ডিসক্রিমিনেন্টটা বুঝাবো। নিশ্চয়কের ইংরেজি হচ্ছে তোমার ডিসক্রিমিন্যান্ট বা পৃথায়ক আমরা বলি, বাংলায় বলা হয় পৃথায়ক। এটা আরেকটা নাম আছে, সেটা হচ্ছে পৃথায়ক। লিখে রাখো। নিশ্চয়ক, ডিসক্রিমিনেন্ট বা পৃথায়ক। এটা পোল দিচ্ছে, তুলে ফেলছো আশা করি। বলো বুঝতে পারছো কিনা? কি বুঝতে বলছি? যে এক্স এর দুইটা মান যে সমান হয়েছে, এটা বুঝছো কিনা এই সমীকরণ সমাধান করে?
ভেরি গুড, 92% বুঝতে পেরেছো, ফাইন, ভেরি গুড। আচ্ছা, মানে এক্সপেকটেশন বেড়ে গেছে তো এখন মনে হয় 92 ও কম, বাট 92 কিন্তু হিউজ নাম্বার, বাট 95 ছিল একটু আগে, তার জন্য একটু এক্সপেকটেশন বেড়ে গেছিল। যাই হোক, সমস্যা নাই, 92 ভেরি গুড। আচ্ছা, এবার আমরা চলো নিশ্চয়কে ফেরত আছে, একটু খেয়াল করে দেখো। এটা জাস্ট তোমাকে বোঝানোর জন্য বুঝাইলাম যে আসলে এক্স এর মান সমান হইতে পারে, আবার অসমান হইতে পারে। অসমান তো আমরা আগের দুইটা এক্সাম্পলে দেখছি, এখন দেখলাম যে সমান হইতে পারে আর কি, এই এতটুকু বোঝানোর জন্য। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখো যে তোমার এখানে কি দেওয়া আছে। এখানে তোমার এই যে এক্স এর মানটা দেওয়া আছে না, আমরা এবার একটু এটাকে একটু অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করে দেখব যে তোমার আসলে কি হয়। একটু খেয়াল করে দেখো যে এখানে ভাইয়া বি মূলদ সংখ্যা, এও মূলদ সংখ্যা, এর সাথে 2 গুণ আকারে আছে। আমরা জানি একটা মূলদ সংখ্যার সাথে যদি আরেকটা মূলদ সংখ্যা গুণ আকারে থাকে, তারাও আবার মূলদ সংখ্যাই হবে। তার মানে দেখো তো এই পুরো পার্টটা কি আসলে মূলদ না? বাট প্রবলেম কি করবে, প্রবলেম করবে এই যে রুট ওভার যে আছে তার ভিতরে জানানোর জন্য। কারণ কি, রুট ওভারের ভিতরে এই যে বি স্কয়ার মাইনাস 4ac এইগুলো মনে করো ক্যালকুলেশন হয়ে এমন একটা সংখ্যা হইলো, যেটা মনে করো তোমার হচ্ছে এমন সংখ্যা যাকে রুট করলে তুমি কোনো একটা পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণ সংখ্যা পাও না। বা মূল কথা হচ্ছে মনে করো এরকম যে এই রুটের ভিতরে যে সংখ্যাটা, এটাই কিন্তু ঝামেলার করবে। মানে এই জিনিসটা দিয়ে আসলে আমাদের আইডেন্টিফাই করতে হবে যেটা কি মূলদ নাকি অমূলদ, বাস্তব নাকি অবাস্তব, সমান নাকি অসমান। ব্যাপারটা একটু বুঝো। মনে করো রুটের ভিতরে এই যে বি স্কোয়ার মাইনাস 4ac এই মানটা মনে করো 25 আছে। আচ্ছা, একটু ব্যাপারটা আরেকটু ভালো করে বুঝো, সবাই একটু মনোযোগ দাও, এটা অনেক ইম্পর্টেন্ট। দেখো মনে করো এমন আছে যে x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2iz। খেয়াল করে দেখো এই পার্টটা কিন্তু তোমার পুরোপুরি মূলদ, সবসময় মূলদ। এখন এটা সবসময় মূলদ, এটা নিয়ে কোনো রকম তোমার কনফিউশন, এটা সবসময় কি হবে, মূলদ নাকি অমূলদ হবে। কারণ আমি যেহেতু ধরে নিছি এও মূলদ বিও মূলদ, তাহলে তারা ভাগ আকারে আছে, তার মানে তারা আসলে মূলদ হবেই হবে। কিন্তু প্রবলেম হয়ে গেছে এই রুটের ভিতরে দেখো একটা সংখ্যা আছে বি স্কোয়ার মাইনাস 4ac। এখন এই যে বি স্কোয়ার মাইনাস 4ac এটার মান যদি এমন হয় 25, মনে করো এটার মান মনে করো 25, তাহলে এটা তো রুট ওভারের ভিতরে আছে, তার মানে রুট ওভার 25 এটার মান হয়ে যাবে 5। তাহলে কিন্তু এটা আবার মূলদ হয়ে যাবে, সবকিছু মূলদ হয়ে যাবে, যে মূলদ প্লাস এটাও মূলদ ডিভাইডেড বাই মূলদ, তার মানে সবগুলো মিলে এটা মূলদ হয়ে যাবে। কারণ আমরা জানি রুট ওভার 25 কি ধরনের সংখ্যা ভাই, মূলদ সংখ্যা। কিন্তু যদি এমন হয় বি স্কোয়ার মাইনাস 4ac এর মান মনে করো তোমার শুধুমাত্র 5 না দিয়ে মনে করো আছে তোমার 6 আছে, তাহলে এটা বলো তো রুট ওভার 6 কি মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা? বা এই যে রুট ওভার এটা কি অমূলদ সংখ্যা না? অথবা আরেকটু সহজ ভাবে যদি বলি যে মনে করো এমন আছে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু মনে করো 2 হইছে। এখন ভাই রুট ওভার 2 তো আসলে তোমার অমূলদ সংখ্যা, তাই না? তাহলে কি এটাও মূলদ, এটাও মূলদ, কিন্তু তার সাথে যোগ আকারে আছে একটা অমূলদ সংখ্যা, তাহলে এই পুরা এক্সটাই কি একটা অমূলদ সংখ্যা হয়ে যাবে না? তার মানে আমরা কি বুঝতেছি যে আসলে কার উপর নির্ভর করতেছে যে আমার পুরা এক্স এর মান মূলদ হবে নাকি অমূলদ হবে? এটা নির্ভর করতেছে শুধুমাত্র এই রুট ওভার ভিতরে যে আছে তার উপরে। বুঝতেছো ব্যাপারটা? বাকি দুজন কিন্তু আসলে সবসময় মূলদ, কিন্তু এইটার ভিতরে যে আছে সেই কিন্তু আমাকে নির্ধারণ করে দিচ্ছে যে রুটের ভিতরে কি হইলে কি হবে। যদি রুটের ভিতরে সংখ্যাটাই যে বি স্কোয়ার মাইনাস 4ac, এই বি স্কোয়ার মাইনাস 4ac এটা যদি তোমার হচ্ছে 25, মানে এটা পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা হয় তখন হচ্ছে এটা মূলদ, আর পূর্ণবর্গ না হইলে অমূলদ। ভাই পূর্ণবর্গ সংখ্যা কি? পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে তোমার ওই সংখ্যাগুলো, চিন্তা করে যে পূর্ণবর্গ, পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে ওই সংখ্যাগুলোকে যেই সংখ্যাগুলোকে তুমি আরেকটার পূর্ণ সংখ্যার বর্গ আকারে প্রকাশ করতে পারো। তাহলে ভাই পূর্ণবর্গ সংখ্যা কারা কারা? মনে করো এই যে 1 স্কয়ার ইকুয়াল টু 1, 1 এটা পূর্ণবর্গ সংখ্যা। 2 এর স্কয়ার 4, 4 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। 3 এর স্কয়ার হচ্ছে 9, 9 টা পূর্ণবর্গ সংখ্যা। 4 এর স্কয়ার হচ্ছে 16, 16 একটা পূর্ণবর্গ সংখ্যা। 5 এর স্কয়ার হচ্ছে তোমার 25, এই 25 একটা পূর্ণবর্গ সংখ্যা যাকে তুমি বর্গমূল করলে 5 পাও। বর্গমূল করলে তুমি 5 পাও, আর 5 একটা মূলদ সংখ্যা। তার মানে আমরা বুঝতেছি যে আসলে
আমরা যখন নিশ্চয়ক বা একটা প্রকৃতি বের করতে চাই যে এটা মূলত নাকি অমূলত, বাস্তব হবে নাকি অবাস্তব হবে, সমান হবে নাকি অসমান হবে, এটা শুধুমাত্র নির্ভর করতেছে আমার এই রুট ওভারের ভিতরে যে জিনিসটা আছে তার উপরে। এই জন্য এই রুট ওভার ভিতরে যে বি স্কোয়ার মাইনাস 4ac আছে এটাকে নিশ্চয়ক বলা হয়, এবং এটাকে আমরা বিভিন্ন রকম কন্ডিশনে টেস্ট করব। চলো একটু আমরা শুরু করি। একটু তুলে রাখো, যা যা লিখছি রাফ টাফ যা আছে সব লিখে রাখো। আচ্ছা, খুব একটা ইম্পর্টেন্ট কিছু লিখি নেই, এখন আমরা লিখবো আর কি। সবাই একটু তুলো। তাহলে আমরা কি বুঝলাম যে আমাদের অ্যাকচুয়ালি মেইন জিনিসটা কি? মেইন জিনিসটা হচ্ছে তোমার এই ভিতরে জিনিসটা বি স্কোয়ার মাইনাস 4ac, এটাকে আমরা ডি দিয়ে প্রকাশ করি। দেখো এটাই মানে নিশ্চয়ক। এই ডি দিয়ে আমরা কি বলি, কি প্রকাশ করি? নিশ্চয়ক। এই ডি মানে কি? নিশ্চয়ক। ডি কোথা থেকে আসছে? ডি হচ্ছে তোমার এই যে ডিসক্রিমিনেন্টেড ডি। আমরা তো আসলে ম্যাথ তো আসলে তোমার মানে বাংলায় তো আর ম্যাথ করি না, তো ইংরেজিতেই করি বেশিরভাগ সবগুলো ম্যাথ। তো ইংরেজিতেই আসলে আমাদের সিম্বল গুলো প্রকাশ করা হয়, ডি দিয়ে আমরা ডিসক্রিমিনেন্ট প্রকাশ করি আর কি। তো ডি দিয়ে আমরা নিশ্চয়ক প্রকাশ করি। এখন ডি এর মান কেমন হবে এটার উপর নির্ভর করবে আমার এক্স এর মান কেমন হবে, প্রকৃতি কেমন হবে। ধরো ডি এর মান পূর্ণবর্গ সংখ্যা, মানে ডি হচ্ছে তোমার 0 থেকে বড়, অবশ্যই 0 থেকে বড়, মানে এটা পজিটিভ সংখ্যা এবং পূর্ণবর্গ সংখ্যা। এটাকে 1 নাম্বার কন্ডিশন দাও। কি বললাম? ডি এর মান মনে করো তোমার হচ্ছে 0 থেকে বড় এবং পূর্ণবর্গ সংখ্যা। এক্সাম্পল অনুযায়ী এভাবে দিতে পারো যে বি স্কয়ার মাইনাস 4ac, এটাই তো আমাদের ডি। এটার মান মনে করো তোমার হচ্ছে 25। 25 কি পূর্ণবর্গ সংখ্যা না? তাইলে এটাকে রুট ওভার করলে তুমি কত পাবা? রুট ওভার করলে তুমি কত পাবা? 5 পাবা না? তাহলে এটা আবার কেমন সংখ্যা? মূলদ সংখ্যা। যদি এমন হয় ডি 0 থেকে বড় এবং পূর্ণবর্গ সংখ্যা, তখন আমরা বলবো এক্স এর মান হবে তোমার হচ্ছে মূলদ সংখ্যা। তখন দেখো যে এক্স হবে মূলদ, মূলদ হবে এবং বাস্তব হবে। 0 থেকে বড় হইলে বাস্তব হবে। এবং লিখো অসমান হবে। অসমান কেন হবে? কারণ ভাইয়া প্লাস দিয়ে একটা মান পাবা, মাইনাস দিয়ে একটা মান পাবা, তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? দুইটা মান পাবা, মানে অসমান দুইটা মান পাবা, অসমান দুইটা মান পেয়ে যাবা। এটা লিখে রাখো। আচ্ছা, এবার আমরা চলো 2 নম্বরে চলে যাই। আচ্ছা, এটা লিখে রাখো। এগুলো সবগুলো এক্সাম্পল করাবো, সবগুলো ম্যাথ করাবো, তাহলে ম্যাথ করলে তোমার অনেকটাই ধারণা ক্লিয়ার হয়ে যাবে। এখন জাস্ট কন্ডিশন গুলো লিখে রাখো। কি বললাম? ডি এর মান যদি 0 থেকে বড় হয় এবং পূর্ণবর্গ সংখ্যা হয়, তাহলে আমাদের মূলদ হবে। কেমনে মূলদ হয় এক্সাম্পল দিছি, একটু বুঝাইছি। আরো ম্যাথ করাইলে আরো বুঝবা। এখন মনে করো তুমি 20% বুঝতেছো, ম্যাথ করাইলে আরো 80% বুঝে যাবা। মূলদ হবে, বাস্তব হবে, কারণ রুট ওভার ভিতরে একটা পজিটিভ সংখ্যা আছে, তাহলে কি বাস্তব হবে না? অসমান হবে। অসমান কেমনে হবে? ওই যে একটা প্লাস নিয়ে মান পাবা, একটা মাইনাস নিয়ে মান পাবা, এই জন্য তোমার অসমান হবে। আচ্ছা, এবার তুমি 2 নাম্বার দাও। 2 নাম্বার মনে করো এমন আছে যে তোমার ডি গ্রেটার দেন 0, ডি এর মান 0 থেকে বড়, এটা ঠিক আছে, কিন্তু এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে কি হবে? তাহলে এটা আর মূলদ থাকবে না, এটা হয়ে যাবে অমূলদ। পূর্ণবর্গ সংখ্যা না যদি হয় তাহলে কি হবে? মনে করো √2, তাহলে √2 তো একটা অমূলদ সংখ্যা, এই জন্য এটা অমূলদ হয়ে যাবে। মনে করো বি স্কোয়ার মাইনাস 4ac পূর্ণবর্গ সংখ্যা না, মানে তাকে √ওভার করলে তুমি কোনো পূর্ণ সংখ্যা পাবা না, তাহলে এটা হইলে কি অমূলদ হয়ে যাবে না? √ওভার তোমার একটা √ওভার একটা পূর্ণবর্গ নয় এমন একটা সংখ্যা, তার মানে একটা মূলদ সংখ্যা প্লাস মাইনাস একটা অমূলদ সংখ্যা, মানে করো √2, তাহলে একটা অমূলদ সংখ্যা পাবা না, তার মানে পুরোটাই হয়ে যাবে তোমার একটা অমূলদ। তাহলে জাস্ট এতটুকু মনে রাখো, ডি এর মান যদি 0 থেকে বড় হয় এবং ডি এর মান মানে বি স্কয়ার মাইনাস 4ac যদি তোমার পূর্ণবর্গ সংখ্যা না হয়, তখন আমার পুরো এক্স এর মান হয়ে যাবে একটা অমূলদ সংখ্যা, এবং তাও বাস্তবিক থাকবে, কারণ বাস্তবিক দুইটা পার্ট, মূলদ আর অমূলদ, এবং এখানে স্টিল তোমার অসমান থাকবে। সবই ঠিক আছে, খালি চেঞ্জ হচ্ছে যদি পূর্ণবর্গ হয় তখন হবে মূলদ, আর পূর্ণবর্গ না হলে এটা হবে অমূলদ। আমার মনে হয় এতটুকু তোমাদের একটু ধারণা হয়েছে বা একটু বুঝতে পারছো। একটু কষ্ট হচ্ছে না? বিশ্বাস করো, একটু ম্যাথ শুরু করবো তখন দেখবে যে একদম সব চাকাচাক ক্লিয়ার হয়ে যাচ্ছে। খালি কষ্ট করে তুলে রাখো, খালি খাতায় যেন থাকে, তুলো। এই যে কন্ডিশন গুলো ভাইয়া যেন খালি খাতায় থাকে, বাকিটা আমি পরে দেখতেছে। এই কন্ডিশন 1 নাম্বার কন্ডিশন,
2 নাম্বার কন্ডিশন, এগুলো যেন খাতায় থাকে। তারপর চলো আমরা 3 নাম্বারে চলে যাই। 3 নাম্বারে যাওয়ার আগে আমাকে বলো তোমরা একটু তুলে ফেলছো কিনা, তুলে ফেলো, খাতায় যেন থাকে, পরে দায়িত্ব আমার। বুঝো না বুঝো তুলে ফেলো। এটা 1 নাম্বার, যে ডি এর মান 0 থেকে বড়, পূর্ণবর্গ হইলে মূলদ বাস্তব সংখ্যা অসমান। 2 নাম্বারে লিখবা যে ডি এর মান 0 থেকে বড় কিন্তু পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে অমূলদ হবে, বাস্তব হবে, অসমান হবে। আচ্ছা, তারপর চলো আমরা 3 নাম্বার কন্ডিশনটা দেখি। 3 নাম্বার কন্ডিশনটা হবে এরকম যে ডি ইকুয়াল টু 0, মানে ডি এর মান 0, মানে কি এই যে x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2az, মানে কি এই মানটা হয়ে যাচ্ছে তোমার 0, শূন্য। একটু আগে কিন্তু দেখাইছিলাম এই মানটা যদি শূন্য হয়ে যায়, রুট ওভার 0, রুট ওভার 0 মানে কি পুরোটাই 0, তার মানে এখানে প্লাস মাইনাস 0 করলে কি তুমি কি এমন মান পাবা, সমান মান পাবা না, মানে করে এমন আছে আর কি। তাহলে x ইকুয়াল টু হয়ে যাবে তোমার মাইনাস বি প্লাস মাইনাস 0 2az, তার মানে এমন হয়ে যাবে x1 এর মান হয়ে যাবে তোমার মাইনাস বি প্লাস 0 ডিভাইড বাই 2az, x2 এর মান হয়ে যাবে তোমার মাইনাস বি মাইনাস 0 2az, এবং আলটিমেটলি দুইটার মানে আসলে মাইনাস বি ডিভাইড বাই 2az। তাহলে দেখো দুইটা মানে কি সমান হচ্ছে না, এবং a আর b যেহেতু মূলদ, তার মানে আলটিমেটলি এই পুরোটাই আসলে মূলদ হয়ে যাবে। তাহলে d ইকুয়াল টু 0 হইলে তোমার কি কি হবে, x এর মান হবে মূলদ এবং x এর মান হবে সমান, এটাই ইম্পর্টেন্ট। এবং বাস্তব তো অবশ্যই বাস্তব হয়, মানে তো মূলদ আর অমূলদ হয় তো বাস্তব। তাহলে d ইকুয়াল টু 0 হয়ে যায় কোন মুহূর্তে, তাহলে বলবো মূলদ সমান বাস্তব, মূলদ সমান বাস্তব। সবগুলো একদম মূলদ কেন হচ্ছে, কারণ বুঝতেছো a মূলদ b মূলদ, ভাগাকার আছে, দুজনই মূলদ। সমান কেন, এই যে x1 এর মানও সমান, x1 আর x2 এর মান দেখো সেম, সমান। বাস্তব কেন, মূলদ আর অমূলদের মানই তো বাস্তব হয়েছে, বাস্তবে তো দুইটা পার্ট, মূলদ আর অমূলদ। এবার চলো আমরা 4 নাম্বারটা দেখি, ইম্পর্টেন্ট। 4 নাম্বারটা কি হবে, যদি d এর মান নেগেটিভ চলে আসে, d লেস দেন 0 চলে আসে, যদি d যদি আমার লেস দেন 0 চলে আসে, তাহলে কি হবে, মানে b স্কয়ার মাইনাস 4ac এর মান হয়ে যাবে তোমার নেগেটিভ। এই যে b স্কয়ার মাইনাস 4ac এর মান হয়ে যাবে নেগেটিভ। ভাইয়া দেখো তো রুট ওভারের ভিতরে কোনো নেগেটিভ সংখ্যা দিলে কি আসে, ক্যালকুলেটর বের করো সবাই। এই দেখো রুট ওভারের ভিতরে একটা নেগেটিভ সংখ্যা দিলাম, -6 দিলাম মনে করো, ম্যাথেরও চলে আসতেছে না, এটা আর বাস্তব থাকে না, এটা কাল্পনিক হয়ে যায়। আমরা এখন কাল্পনিক করি নাই, কলেজে গিয়ে পড়বো কমপ্লেক্স নাম্বারে, বাট এটা আর কাল্পনিক হয়ে যায়। যে রুট ওভারের ভিতরে দেখো যে নেগেটিভ সংখ্যা দিলাম একটা, মাইনাস সামথিং, দেখো ম্যাথেরও চলে আসবে। তার মানে আমরা বুঝতেছি যদি ডি নেগেটিভ সংখ্যা হয়ে যায়, তখন আমরা এটাকে বলবো এটা আসলে একটা কাল্পনিক সংখ্যা। কাল্পনিক সংখ্যা, যেহেতু কাল্পনিক সংখ্যা, এখানে আর মূলদ আর অমূলদ বলে কিছু হবে না, আর এটা হয়ে যাবে তোমার হচ্ছে অসমান আর কি, এটা প্লাস নেই, এটা মাইনাস নেই, অসমান। তাহলে আমরা 4টা কন্ডিশন পড়েছি, এই 4টা কন্ডিশন সুন্দর করে খাতায় লিখে রাখো। এখন আমরা প্র্যাকটিস করব, প্র্যাকটিস করলে তোমার বাকি সবকিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তুলো, তাতে তুলে ফেলো। কেউ একটু বুঝছো, কেউ পুরাই বুঝছো, কেউ কিচ্ছু বুঝো নাই, কেউ অল্প বুঝছো, আধা বুঝছো, যে যাই বুঝছো খাতায় তুলে রাখো। এখন ভাই ম্যাথ করাবো, দেখবা সব ক্লিয়ার হয়ে যাচ্ছে। এই 4টা কন্ডিশন খাতার সবার চাই, সবার খাতায় এই 4টা জিনিস লেখা থাকতে হবে। এই খাতার এই 4টা জিনিস সবার লেখা থাকতে হবে, এটা 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 এটা। আমার মনে হয় তোমাদের যথেষ্ট সময় পেয়েছো তুলে ফেলার মতো। তুলছো? ম্যাথে চলে যাই, চলো ম্যাথে চলে যাই। প্রথম ম্যাথ, যেটা এমসিকিউ আসে, মানে এগুলো এমসিকিউ আসে আর কি, এটা কখনো ম্যাথ আকারে আসে না, এমসিকিউ তে আসে। তো আমরা এমসিকিউটাই সলভ করবো। এই দেখো সিলেট বোর্ড 24 আসছে, আবার আরো অনেকগুলোতে আসছে, 24 সালে 25 বছরই আসে। কি বলছে দেখো, বলছে এই সমীকরণের মূলদ্বয় কি রূপ হবে, মানে কেমন হবে, অবাস্তব হবে, বাস্তব ও সমান হবে, বাস্তব ও মূলদ হবে, বাস্তব ও অমূলদ হবে। তোমরা কি দেখতে পাচ্ছ তো, নাকি বেশি ছোট হয়ে যাচ্ছে, না দেখতে পাচ্ছ? আচ্ছা তাহলে দেখো সমীকরণটা কিভাবে আছে। সমীকরণটা কিন্তু এখানে বিদঘুট ভাবে দেওয়া আছে। আমাদের টার্গেট কি থাকবে, আমাদের টার্গেট থাকবে নিশ্চয়কটা বের করা, মানে ডি এর মান বের করা। ডি মানে কি, ডি মানে হচ্ছে তোমার বি স্কয়ার মাইনাস 4ac। এখানে বি এর পরিচয় কি, এক্স এর সহগ, এ এর পরিচয় এক্স স্কয়ারের সহগ, সি এর পরিচয় হচ্ছে কনস্ট্যান্ট। তোমাকে সমীকরণ কি দেওয়া আছে, 5x
-3 - x² = 0। তাহলে এই সমীকরণটাকে তোমার একটু সাজাই লিখতে হবে। সাজাই লিখলে কি হবে, x² টার্মটাকে তুমি আগে লিখবা -x², তারপর লিখবে x এর টার্মটা, তার মানে 5x, তারপর এই কনস্ট্যান্ট টার্মটাকে লিখবা -3 = 0। তাহলে এখান থেকে তোমার এটা আইডেন্টিফাই করতে হবে আমার a এর মান কত। a মানে তোমার x² এর সহগ, তাহলে কি -1। b মানে কি, b মানে হচ্ছে ভাই আমার x এর সহগ, যেটা কি আমার 5। আর c মানে কি, c মানে হচ্ছে আমার কনস্ট্যান্ট টার্মটা, যেটা কিনা -3। দেখো a কত, x² এর সহগ কত -1, x এর সহগ কত 5, কনস্ট্যান্ট টার্ম যেটা কিনা c, এটা কত -3। বুঝে গেছে? এখন আমি শুধুমাত্র b² - 4ac এর মধ্যে মানটা বসাই দেব আমার কোন কন্ডিশনের সাথে এটা মিলে। তাহলে চলো আমি b² - 4ac এর মানটা বের করি, যে b² - 4ac, যেটা কি আমার d এর মান আর কি। তাহলে d কত হবে, d দেখি তো কত হয়, b² - 4ac। তাহলে চলো আমার b² - 4ac এর মানটা বসাই। b এর মান কত 5, তার মানে এটা হয়ে যাবে 5² -4 * a এর মান কত, a মানে হচ্ছে -1, তাহলে -1 বসাই দিব। আর c এর মান কত, c এর মান হচ্ছে -3 বসাই দিলাম। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, 5² মানে কত 25। এখানে দেখো একটা মাইনাস, একটা মাইনাস, একটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে আবার মাইনাস, তিনটা মাইনাস হলে কি আবার মাইনাসই হয়ে যায় না। তো এখানে কত আছে, 4 আর 3 আছে, 3 4 কত আছে 12 না, 12। তাহলে 25 থেকে 12 চলে গেলে কত থাকে, 13 থাকে না। তাহলে ডি এর মান পাইছি হচ্ছে আমি 13। তাহলে ডি এর মান 13, এটা কি কিভাবে লিখতে পারি, 0 থেকে বড় না, ডি এর মান 0 থেকে বড়। আর বলো তো এই 13 কি পূর্ণবর্গ সংখ্যা, কি পূর্ণবর্গ সংখ্যা না, ডি কি 12 কি 13 কি পূর্ণবর্গ সংখ্যা, কি পূর্ণবর্গ সংখ্যা না, 13 কি পূর্ণবর্গ সংখ্যা না, অ্যান্সার হচ্ছে 13 পূর্ণবর্গ সংখ্যা নয়। যেহেতু 13 পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে দেখো তো আমাদের কোন কন্ডিশনটা হচ্ছে, 13 তো 0 থেকে বড়, তাই না, এই যে 0 থেকে বড়, এবং দেখতেছি 13 পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে কি হবে, অমূলদ বাস্তব অসমান, অমূলদ বাস্তব অসমান, অমূলদ বাস্তব অসমান। দেখি তো কি কি হচ্ছে, এবার বলো কোনটা হবে। আমি তোমাদেরকে পোল দিচ্ছি, একটা হিন্টস তো দিয়ে দিলাম, এবার বলো কোনটা অ্যান্সার। ইজি না, বলো। এটা কিন্তু কতটা স্টার্ট দিবা দাও, যতটা পারো স্টার্ট দিয়ে রাখো, এটা পরীক্ষায় আসবেই আসবে। এবং শুধুমাত্র এখন না, এটা কিন্তু তোমাদের কলেজে গিয়েও, কলেজের সেকেন্ড পেপার, সেকেন্ড ইয়ারে তোমাদেরকে পড়াবো, সেকেন্ড পেপার 4th চ্যাপ্টার একটা ইম্পর্টেন্ট টপিক। এটা এখন থেকে ক্লিয়ার করে গেলে তোমার কলেজে এইচএসসি এর জন্য একদম ক্লিয়ার। এটা কিন্তু আমাদের এইচএসসি এর পড়া, এই জন্য হয়তো তোমার জন্য একটু মনে হতে পারে, একটু ডিফিকাল্ট মনে হয়, বাট ইজি, একটু প্র্যাকটিস করলে ইজি। একটু 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 প্র্যাকটিস করবা, দেখো এই মাশাআল্লাহ খুব ভালো পড়ছে, গুড। ভাই একটু খেয়াল করে দেখো, আমাদের 2 নাম্বার অপশনের সাথে কিন্তু এটা মিলে। 2 নাম্বার যে পার্টটা ছিল, যে কি কি ছিল, ডি এর মান 0 থেকে বড়, মানে 13 আসছিল, ডি এর মান কত আসছিল, ডি ইকুয়াল টু 13 আসছিল না, তাহলে ডি কি 0 থেকে বড়, 13 কি 0 থেকে বড় না, এবং 13 কি পূর্ণবর্গ সংখ্যা, মানে √13 করলে কি তুমি একটা পূর্ণ সংখ্যা পাও না, √13 একটা অমূলদ সংখ্যা, তাহলে এটা কি হবে, এটা পূর্ণবর্গ নয় এমন সংখ্যা, যার জন্য এটা হবে অমূলদ আর বাস্তব। আর অসমান তো আছেই, বাট অসমান তো অপশনে নেই, তাহলে অমূলদ আর বাস্তব, এটি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, অমূলদ আর বাস্তব, ওকে। এই যে দেখো, এটা তোমার এক্সপ্লেনেশন দেওয়া আছে, কিন্তু পূর্ণবর্গ নয়। তারপর দেখো বলছে সমীকরণের মূলগুলোর প্রকৃতি কি রূপ, কোনটি, দিনাজপুর বোর্ড 2024 সালে আসছে। খেয়াল করে দেখো, তোমাকে সমীকরণ দেওয়া আছে এটা, x² - 5x + 6 = 0। তাহলে সমীকরণের প্রকৃতি বললে, যে সমীকরণের প্রকৃতি বললে আমরা কি বের করব, নিশ্চয়ক বের করব, ডি এর মানটা। ডি মানে কি, b² - 4ac। তাহলে একটু মানটা বের করে দেখি। এই সমীকরণ থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এই সমীকরণে আমার a এর মান কত 1, b এর মান কত -5, c এর মান কত, কনস্ট্যান্ট টার্মটা 6। তাহলে আমার কত হয়ে যাবে, b² মানে কত, -5 হোল স্কয়ার, 4 ইন্টু a এর মান কত, a এর মানে 1, c এর মান কত 6। তাহলে চলো কত হয়,
-5 হোল স্কয়ার মানে কত? 25। 4 × 6 মানে কত? 24। 424। 25 - 24 কত? 1। ভাইয়া 1 কি পূর্ণবর্গ সংখ্যা নাকি পূর্ণবর্গ সংখ্যা না? পূর্ণবর্গ সংখ্যা। আসেন আমি একটু ভুল করছি। এদিকে এদিকে এদিকে, আজকে শিখাবো। এদিকে এদিকে, এই আচ্ছা শিখাবো আজকে ম্যাথ শিখাবো। আসেন এখানে দাঁড়ান। ওকে, কথা হচ্ছে যদি ডি 0 থেকে বড় হয় আর যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে আমাদের কয়েকটা কন্ডিশন আছে। মানে এক্স এর মান হবে হচ্ছে ভাই আমাদের মূলত হবে, এবং মূলত আর অমূলত বাস্তবের পার্ট, তাহলে বাস্তব হবে, এবং এটা অসমানও হবে। এটা হচ্ছে আমাদের কন্ডিশন। এখন আমি এই সমীকরণটা সলভ করে দেখলাম, ডি এর মান আসছে আমাদের 1, তাহলে 1 তো অবশ্যই 0 থেকে বড়, 0 থেকে বড়, তাই তো? এখন কথা হচ্ছে এটা কি পূর্ণবর্গ সংখ্যা কি পূর্ণবর্গ সংখ্যা না? পূর্ণবর্গ সংখ্যার কন্ডিশন কি ছিল? আপনারা দেখা যায় না, ওই যে বাচ্চারা দেখতে চায়, আপনারা খুব পছন্দ করে, ভালোবাসেন। না রে ভাই, আমি তো মানে কট খেয়ে গেলাম এখানে। না না না, পূর্ণবর্গ সংখ্যার কন্ডিশন হচ্ছে মানে যে সংখ্যাগুলোকে আমি যদি হচ্ছে রুট ওভার করি তাহলে একটা পূর্ণ সংখ্যা পাবো, অথবা আমরা বলতে পারি যে কোন একটা পূর্ণ সংখ্যার বর্গই হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 1 একটা পূর্ণবর্গ সংখ্যা, 2 কে স্কয়ার করলে 4 পাচ্ছি, 4 একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ 4 কে রুট ওভার করলে একটা পূর্ণ সংখ্যা পাচ্ছি, তাই তো? তাহলে 3 কে যদি আমি স্কয়ার করি তাহলে 9 পাচ্ছি, 9 একটা পূর্ণবর্গ সংখ্যা। আমি তো ঠিকই বলছি। হ্যাঁ ঠিকই তো বলছেন। তাহলে আমাকে আমি আহা না না না, ভাবছি যে আমি মনে হয় ভুল বলছি, এজন্য আমাকে শিখিয়েছে। আরে ভাই, কনফিডেন্স কনফিডেন্স এইগুলো তো শিখাই বাচ্চাদের, যে যেটা নিজে পারো নিজে বুঝছো ওটার উপর অটল থাকবা। বন্ধু বান্ধব কি বলতেছে ভয় দেখাচ্ছে এগুলোতে যাওয়া যাবে না। পরীক্ষা হলে মনে করো আমি ঠিকটা দাগাইছি, আমার বন্ধু বলতেছে না দোস্ত এটা হবে না, ওইটা হবে, পরে ভুল জায়গা দিয়ে আসছি। এই যে এইগুলোই তো ভুল, বুঝছো তো? এগুলো করা যাবে না। এইরকম ভয়টাই পাইলে হচ্ছে মানে কেউ ভয় দেখলে ভয় পাবা না আর কি। তো এখন তোমরা বলো যে এটার অ্যান্সারটা আসলে কত হবে? সবকিছু বলে ফেলছে, হ্যাঁ? ওদের বলতে দেন না, এমন করে দেখেন। আচ্ছা, তো তোমাদেরকে পোল দিয়ে ফেলতেছি। কয়টা বাজে? মানে আপনারা যেমন রেডি হয়ে বসে আছেন, মানে এখনই মনে খাওয়া শুরু করে দিবেন। হ্যাঁ যান। আচ্ছা, তাহলে এটা একটা অ্যান্সার দিয়ে ফেলো। তোমাদের এই যে কাইফও ছিল, রনকও ছিল, তোমাদের সব ভাইরাই হচ্ছে ওরা, আমার বল বাইরন ইফতারের সময় হয়ে যাচ্ছে, ছাড়া দেন। বাট ছেড়ে দেবো, তোমাদের ছেড়ে দেবো, একটু শিখাই যায়। হ্যাঁ, এগুলো একটু শেষ করে যাই, কারণ প্রচুর ইম্পর্টেন্ট। পরবর্তী ক্লাসে এটা আর পড়ানোর সুযোগ হবে না, তো আজকেই শেষ করে যাই যেমনি হোক। কত হবে ভাই? বাস্তব আর মূলত হবে, বইলা ফেলছি। ওকে, তোমরা আমার আগে অ্যান্সার দিয়ে ফেলছো, ঠিক আছে, বলে ফেলছি, সরি। বাট ভেরি গুড, তোমরা নিজেরাই পারছো এটা, ভেরি ভেরি গুড। প্রায় 90% এটা কারেক্ট অ্যান্সার দিচ্ছ, গুড, 90%, রাইট? আচ্ছা চলো নেক্সট পেজে চলে যাই। দেখো ঢাকা বোর্ডে আসছে, ঢাকা বোর্ডে 2024 সালে, দেখো সিলেটে 24 সালে আসছে, ঢাকা বোর্ডে 2024 সালে আসছে। কিন্তু এখানে প্রবলেমটা কি হয় তোমাকে একটু চিন্তা করে দেখো। প্রবলেমটা হচ্ছে কি, এই দেখো এখানে না এরকম করে দেয়, মানে একটু সাজায় নিতে হবে। এখানে কেমন দেওয়া আছে দেখো, 2 + 5x - 4x² = 0 এইভাবে দেওয়া আছে। তাহলে তোমার কি করতে হবে, এটাকে একটু সাজায় নিতে হবে না? কি করতে হবে, এইভাবে লিখতে হবে যে 4x² মানে x² টার্মটাকে লিখবা, তারপর 5x + 2 = 0। বুঝতে পারতেছো? তাহলে এখানে a কত? a হচ্ছে তোমার -4, b কত? b হচ্ছে আমাদের 5, আর c কত? c হচ্ছে আমাদের 2, নাকি? তারপর আমরা কি বের করবো ভাই? d বের করবো। d = কত? b² - 4ac। তাহলে আমরা মান বসে দিই, b² মানে কত? 5² বসে দিই, 5² - 4 × a × c। a কত? a হচ্ছে -4 × c, c মানে কত? 2। তাহলে কত আছে? 5² মানে কত? 25, মাইনাসে মাইনাসে তোমার প্লাস হয়ে যাচ্ছে, কত হচ্ছে তোমার 4 4 কত? 16, 16 দুগুণে 32, 32 হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে কত পাচ্ছি? 57। সেম ডি এর মান কত? 0 থেকে বড়। এখন এই 57 আসলে কি? পূর্ণবর্গ না? পূর্ণবর্গ না, পূর্ণবর্গ নয়। পূর্ণবর্গ যদি না হয় তাহলে আমাদের কি হবে? সংখ্যা কি হবে? পূর্ণবর্গ না হলে কি অমূলত হবে না? অমূলত হবে, বাস্তব হবে,
এবং আমাদের অসমান হবে। আমাদের অমূলদ, বাস্তব, অসমান। দেখো এখানে অমূলদ দিয়ে আছে, তাহলে অমূলদ দিয়ে আমাদের কারেক্ট অ্যান্সার। সমান তো হইলো না, সমান মানে কি? সমান হইতে হলে d = 0 হইতে হয়, মূলত তো না, জটিল তো না, তাহলে অমূলদ দিয়ে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, শেষ আমাদের মোটামুটি এমসিকিউ শেষ যা যা ছিল। এখন তোমাদেরকে এইচডব্লিউ দেওয়ার পালা। তোমাদেরকে আমি কয়টা এইচডব্লিউ দিচ্ছি, তারপর আমাদের টাটা বাই বাই, খোদা হাফেজ। সমাধান করো এইচডব্লিউ, এইচডব্লিউ গুলো লিখে রাখো। এটা একটা এইচডব্লিউ, বইয়ের 3 নাম্বার আর কি, বইয়ের অনুশীলনী 3 নাম্বার। অনুশীলনী 4 নাম্বার। অনুশীলনী ম্যাথগুলো এইচডব্লিউ যাও। অনুশীলনীর, অনুশীলনীর ম্যাথ এইচডব্লিউ। অনুশীলনী যত আছে সবকিছু এইচডব্লিউ, সবগুলো। অনুশীলনী মানে 9টা আছে, 9টা এইচডব্লিউ। 9টা আছে না নাকি 14টা ভুলে গেছে? হ্যাঁ 9টা, এই 9টা এইচডব্লিউ, এই পর্যন্ত এইচডব্লিউ। অনুশীলনী 9টা ম্যাথই এইচডব্লিউ এবং সবগুলো সেম ম্যাথ, খালি সাজাই নেবে যে -3x², 7x -2 = 0, তারপর a ধরবা, b ধরবা, c ধরবা, x = ওই যে -b ± √b² - 4ac / 2ac, এই ফর্মুলা ইউজ করবা, ম্যাথ হয়ে যাবে। ওকে, আমি তোমাদেরকে একটা ভিডিও করে ছাড়বো, ভিডিওটা ছেড়ে এই ভিডিওর নিচে তোমরা হচ্ছে পোস্ট করবা। এখন ভিডিওটা বানাই ফেলে দাও, ওয়েট, হাতে হাতে ভিডিও বানাই ফেলি। তোমাদের সামনে বানাচ্ছি। আমরা কিন্তু আজকে সমীকরণের 5.1 পুরোটা শেষ করেছি। পুরোটা সমীকরণ দেওয়া থাকলে এখান থেকে x এর মান কিভাবে বের করতে হয় এটা আমরা শিখেছি। এই ফর্মুলা বের করেছি, x এর ফর্মুলা। জাস্ট এই ফর্মুলাটা ইউজ করে কিন্তু তুমি আসলে সমীকরণ সমাধান করতে পারবা, মানে x এর মানগুলো বের করতে পারবা। এখন আমাদের অনুশীলনে কিন্তু 9টা ম্যাথ দেওয়া আছে। এই 9টা ম্যাথই আমি তোমাকে এইচডব্লিউ দিয়ে দিচ্ছি। যেমন দেখো এখানে কিন্তু আমাদের 9টা ম্যাথই তোলা আছে, এই যে এটা এইচডব্লিউ আমি কিন্তু তোমাকে করে দিয়েছি 3-4টা, বাকিগুলো তোমাদের এইচডব্লিউ। এই যে অনুশীলনী ম্যাথগুলো আমাদের এইচডব্লিউ, অনুশীলনী ম্যাথগুলো কিন্তু আমাদের এইচডব্লিউ করতে হবে। তো দেখো এখানে প্রায় 9টার মতো আমাদের এইচডব্লিউ আছে, বা 9টার মতো আমাদের ম্যাথ আছে অনুশীলনীতে। এই 9টার যতগুলো ম্যাথ আছে, 9টার সবগুলো প্রবলেমই তুমি এইচডব্লিউ করে ফেলবা। এখন অনুশীলনী ম্যাথের ছাড়াও আমি কিন্তু তোমাদেরকে আরেকটা জিনিস শিখিয়েছি, সেটা হচ্ছে আমাদের এই নিশ্চয়ক কি, নিশ্চয়কের পার্টগুলো। এখন নিশ্চয়কের জিনিসগুলো কিন্তু তোমার হচ্ছে অনুশীলনীতে নাই, কিন্তু নিশ্চয়কে আমি তোমাদেরকে যা যা শিখিয়েছি এটাও থাকবে এইচডব্লিউ তে। তো দুইটা এইচডব্লিউ, একটা তোমার হচ্ছে 5.1 অনুশীলনীর সবগুলো ম্যাথ, আর একটা তোমার হচ্ছে নিশ্চয়কের যত কিছু আছে সবগুলোই। এখন কিন্তু তোমরা ক্লাসে আছো, তো এখন আমি ভিডিওটা পোস্ট করে ফেলবো, ক্লাসটা অফ করে দিয়ে সাথে সাথে তোমরা কমেন্টে রাতে বেলা একটু রেস্ট নিয়ে ইফতার শেষ করে, ইফতার করে একটু রেস্ট নিয়ে পড়তে বসো, অথবা তারাবির পরে আর একটু রেস্ট নিয়ে ম্যাথগুলো শেষ করে ফেলো। ট্রাই করে আজকে রাতের মধ্যে সাবমিট করে ফেলতে, আমি সবারটা চেক করবো। আল্লাহ হাফিজ। ওকে, তোমাদেরকে আল্লাহ হাফিজ। আশা করি আজকের ক্লাস সবকিছু বুঝতে পেরেছো। লাস্টে একটা পোল দিয়ে আমি বিদায় নিচ্ছি যে আজকের ক্লাসটার সবকিছু তোমরা কি বুঝতে পেরেছো কি পারো নাই, আমাকে তাড়াতাড়ি পোলে জানাও। পোলের মাধ্যমে জানাও, আমি ক্লাসটা এখনই অফ করে দেবো তোমাদের পোল পাওয়ার পরে। আর আমি তোমাদের ভিডিওটাও পোস্ট করে দিচ্ছি। মাশাআল্লাহ, বেশ ভালো বুঝতে পেরেছো। চলো সবাই নামাজ পড়তে চলে যাও। আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওকে ওকে, আমরা বিদায় নিয়ে ফেলছি, টাটা।